So, good afternoon, friends. Welcome back to my channel, Unique Somiran. আর আমি তোমাদের সমীরণ। পিছনের জিনিসপত্র দেখে বা এই অ্যাটমসফিয়ারটা দেখে, স্ট্রাকচারটা দেখে বুঝতেই পারছো যে আজকে আবার একটা জিমে এসেছি, কিন্তু আজকে কোনো জিমের কোনো প্রমোশন করতে আসিনি বা জিম কোনো ক্লাবকে দেখাতে আসিনি। রাদার আমার পাশে যে মানুষটি বসে রয়েছেন হয়তো সবাই চিনে থাকবেন মানুষটিকে, কারণ বেঙ্গলের বুকে ওয়ান অফ দ্য বেস্ট বডি বিল্ডার আই হ্যাভ এভার সিন টু টিল ডেট। আর যার সঙ্গে ঠাকুরের অসীম কৃপা, যে আমার অনেক ছোট বয়স থেকে সম্পর্ক রয়েছে দাদার সঙ্গে। দাদা ভাইয়ের সম্পর্ক খুব ভালোবাসে। এত টাইট শিডিউল বা এত ইম্পর্টেন্ট কাজের মাঝখানে আমি শুধু একবার বলেছিলাম, দাদা একটা তোমার ভিডিও করতে চাই, তো তুমি আমাকে একটু সময় দিতে পারবে? বিশ্বাস করবেন কিনা জানি না, দাদা এক কথাতেই আমাকে বলেছে, আমাকে তুমি এই তারিখের পরে কল করো। আজকে সেই জন্য দাদার পারমিশন নিয়ে দাদা আমাকে অ্যাপ্রুভাল দিয়েছে, তাই জন্য আজকে আমার পাশে দাদা বসে রয়েছে। সবাই জেনে থাকো যারা ফিটনেস ইন্ডাস্ট্রিতে রয়েছে বা যারা ফিটনেস ওয়ার্ল্ডে রয়েছে দাদার নাম কি। তাও যারা জানো না, আজকে আমি দাদাকে রিকোয়েস্ট করব, দাদা তোমার নামটা একটু আমার দর্শকদের বলো। আমার নাম সমীর হালদার। শুনে নিয়েছো সমীর হালদার, যে নাকি 8বার মিস্টার ইন্ডিয়া হয়েছে বেঙ্গল থেকে। ফার্স্ট হয়েছে, তাও এরকম না সেকেন্ড প্লেস, থার্ড প্লেস, হোয়াট এভার দ্য প্লেস, রেস্ট অফ দ্য প্লেস। ফার্স্ট হয়েছে সমীর দা 8বার। বাকি তো আর কিছু বললামই না, বাকি তো আমি দাদার কাছ থেকে আমি আজকে নিজেও শুনবো, প্লাস আপনারাও শুনবেন আমার চ্যানেলের মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন, কারণ দাদার অনেক লাইফে আপস অ্যান্ড ডাউন রয়েছে, সেগুলো কি রয়েছে না রয়েছে আজকে দাদার কাছ থেকে আমি যতটা পারবো চেষ্টা করব শোনার, প্লাস আপনারাও শুনবেন, দেখবেন। তারপরে আপনারাই ডিসাইড করবেন যে এইরকম একজন মানুষ, এইরকম ব্যক্তিত্ব যিনি আমার পাশে বসে রয়েছেন, সে যদি করতে পারে তো কেন আপনারা পারবেন না? মানুষের বাধা বিপত্তি সবকিছুই থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু আমাদেরকে উঠে যেতে হয় বা উঠে দাঁড়াতে হয়, যেটা দাদা কিছুক্ষণ আগেও একটা ছোট্ট ভাইকে বলছিল, আমি নিজে শুনেছি এখানে। তো দাদা এখন কত বয়স হলো তোমার? 46 চলছে। 46 চলছে, আর এখনো পর্যন্ত ডেইলি বেসিসে ওয়ার্কআউট হয়? 46 চলছে। আর ওকে সমীরণকে আমার একটু শিডিউলটা মানে আমি তখন কম্পিটিশনে গেছিলাম, জাস্ট দুদিন আগেই কম্পিটিশনে গেছিলাম, ব্যাঙ্গালোরে কম্পিটিশনে গেছিলাম বলে ওকে ডেটটা একটু পিছিয়ে দিয়েছিলাম। তো তারপরে দাদা ওখানে কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট হয়েছে। ঠিক আছে, যারা জানে তারা জানে, আমি জানি তাই বললাম। দাদা নিজের মুখে বললো যে ওখানেও ফার্স্ট হয়েছে, 46 রানিং, ডেইলি বেসিসে অলমোস্ট ওয়ার্কআউট করে। এই হ্যাঁ, সরি আমার এই যে ন্যাশনালটা গেলাম, এটা মাস্টার ন্যাশনাল ছিল, এটা তো ফার্স্ট হয়েছি। তো হিসাব করে আমার 9টা, মানে 8+1, হ্যাঁ 9 রানিং। মানে আমার এত অ্যাচিভমেন্ট না সত্যি কথা থেকে। হ্যাঁ, আমার 250টার উপরে আমার মেডেল আছে। আচ্ছা, তো আমার নিজেই জানি না কখন কোথায় কি করেছি, আর এখন মানে অনেক বছর হয়ে গেল কাউন্ট করি না। হ্যাঁ, জাস্ট একটা ইনিশিয়েটিভ বললাম 250 আছে, তো অনেক বেশি আছে। হ্যাঁ, সেটা ততক্ষণই বোঝা যাবে, দাদার বাড়িতে গেলে হয়তো বোঝা যেতে পারে যে কত মেডেলস রয়েছে, কারণ দাদা এত অ্যাচিভমেন্ট হয়েছে, এত পেয়েছে মেডেলস, যে দাদা নিজেই কাউন্টিং এ ভুলে গেছে যে কটা আছে না আছে। তো যেটা বলছিলাম যে দাদা 46 রানিং, দাদা এখনো কতক্ষণ ধরে ওয়ার্কআউট করো? মোটামুটি 1.5-2 ঘন্টা করি ডেইলি বেসিসে। এটা কি তুমি অফ সিজনে করছো? অফ সিজন বলে কথা নয়, আমার কাছে বরাবরই আমার কাছে সেটা হচ্ছে আমি 24 ঘন্টার মধ্যে আমার ডেইলি যে রুটিনটা থাকে, সকালবেলা ঘুম থেকে উঠে হ্যাঁ ওয়াশরুমে যাওয়া, ব্রেকফাস্ট করা, তারপরে কাজে বেরিয়ে যাওয়া, রাত্রবেলা বাড়ি ফেরা। তো এই সব যে ডেইলি রুটিন আছে, ডেইলি রুটিনের মধ্যে এটা আমার একটা রুটিন যে আমি ওয়ার্কআউট করবো, এবং সবারই তাই থাকা উচিত। তার মানে দাদা কিন্তু এটা একটা ফিক্স করে নিয়েছে, প্রতিদিন যাই কাজ থাকুক না থাকুক, ডেইলি বেসিসে কিন্তু 1.5 ঘন্টা করে একটা শিডিউল বার করে, যেটা দাদা প্রতিদিনই কাজকর্ম করার পরেও ওয়ার্কআউট করে থাকে। আর দাদা কিন্তু এই বয়সেও, যেটা দাদা বললো যে অফ সিজন বলে কোনো ব্যাপার নয়, সবসময় করে থাকেন, আর এটা এখনো কন্টিনিউ করে যাচ্ছেন, আগামী দিনেও আরো করবেন এই ব্যাপারটা। তো দাদা আমাকে একটা কথা বলো, তোমার মানে যেরকম আমাদের ছোটবেলা থেকে সবার একটা আশা থাকে যে আমি বড় হয়ে এই হব ওই হব, কেউ ভাবে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, এই হবে ওই হবে। খুব রেয়ার কেসেস রয়েছে এখনকার দিনে দাঁড়িয়ে, যে ছেলে মেয়েরা বলো, আমি ছেলে মেয়ে দুজনেই নাম বলছি, কারণ মেয়েরাও এখন অ্যাক্টিভিটি যথেষ্ট বেশি ভাবে করছে। খুব কম লোক আছে যে বডি বিল্ডার হবে বা হতে চায়। সেই রেসপেক্টে দাঁড়িয়ে তুমি এই জিনিসটাকে কিভাবে দেখছো, যে এর পিছনে কারণটা কি থাকতে পারে?
ইভেন তাদের মা বাবাকে জিজ্ঞেস করলেও খুব মা বাবা কম আছে যে জানেই না যে কেন বডি বিল্ডার হবে, বডি বিল্ডার হবে না। যেরকম আমি আমার মায়ের কথা বলছি, আমি যখন ওয়ার্কআউট করতাম, তুমি দেখেছো অনেক ছোটবেলা থেকে আমার মা আমাকে বলতো জিম তো তারাই করতে যায় যাদের মাথা মোটা হয়ে যায়, মানে এই কনসেপ্টটা কিন্তু এখনো আছে। তো এইটা তুমি কিভাবে এক্সপ্লেন করবে? দেখো, আমার যখন মানে আমি যখন ছোট ছিলাম, সবাই তো তখন ছোট থেকে আস্তে আস্তে বড় হয়। হুম। তো আমি যখন ছোট ছিলাম তখন আমার মনে ওরকম হয়েছিল, হুম। হ্যাঁ ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, পুলিশ হবো, হুম। হুম। হ্যাঁ এটা মানে চাইল্ডিশ ব্যাপার থাকেই। হুম। হ্যাঁ, এবারে আস্তে আস্তে যখন আমার গ্রো আপ হলো, হুম। হুম। মোটামুটি ধরে নাও আমার ক্লাস 4-5 এর কথাই বলি আমি। হুম। ক্লাস 5 এর পর থেকে আমার যেটা মনে হলো হুম। হুম। যে একটা ভালো চেহারা হবে, আচ্ছা। ভালো চেহারা হবে। এবং তার আরো একটা কারণ বলি, যেটা আমার মুভিতে, যেটা আমার ব্রুসলি, জেটলি, হুম। তোমার জ্যাকি চ্যান, এদেরকে দেখে ইন্সপায়ার হয়েছি। হুম। হ্যাঁ, যে এরা এত ভালো মার্শাল আর্ট দেখাতো, হুম। হ্যাঁ বা দেখিয়েছে মুভিতে। হুম। তো মার্শাল আর্টের সাথে সাথে দেখেছি ওদের অনেকে ফিজিকটাও খুব ভালো। ভালো, একদম। এর পাশাপাশি যখন আর্নল্ডের যখন আর্নল্ড শর্টনাগারের যখন ফিল্ম টার্মিনেটর, দেখলাম, হ্যাঁ হ্যাঁ। টার্মিনেটর বলো, হুম। হ্যাঁ কোনান দা বারবারিয়ান বলো, হ্যাঁ। তো এরকম যখন মুভি যখন দেখলাম, তোমার ভ্যান্ডামের যখন আমি মুভি দেখলাম, হুম। হুম। তো এইসব জিনিস দেখার পরে তারপর ডব্লিউডব্লিউই, হ্যাঁ। এইসব জিনিসগুলো আমার যেটা মনে হলো সেটা হচ্ছে তোমার ফিটনেস প্লাস ভালো ফিজিক, হুম। এই দুটো কম্বিনেশনে হুম। আমাকে একটা লোকই যেটা ইন্সপায়ার করেছে সেটা হচ্ছে ভ্যান্ডাম। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, জন আচ্ছা। ক্লুড ভ্যান্ডাম, জন ক্লুড, ভ্যান্ডাম। হ্যাঁ। তো এই জন ক্লুড ভ্যান্ডাম, এই যে মার্শাল আর্ট এত ভালো, সাথে ভালো ফিজিক, তো এইটা আমাকে ইন্সপায়ার করেছে। এরপরে আর্নল্ড বলো, হ্যাঁ লুই ফেরিগনো বলো, এদের তো দেখে তো আমার ওঠা। হুম। হ্যাঁ, এদের মুভি বলো, হুম। এদের পোস্টার বলো আমার বাড়িতে রাখা ছিল। আরেকজনের আর নামও ভুলে যাচ্ছে, সিলভাস্টার স্ট্যালোন। অনেক অনেক অনেক, হুম, হ্যাঁ, অনেকেই মানে আছে। এদের এরা নমস্য ব্যক্তি, এবং নমস্য ব্যক্তি। হ্যাঁ এরা আমার পাথেও বলতে পারো। হ্যাঁ। তো এরপরে আমাদের বাংলা কথায় আসি। হ্যাঁ, মনতোষ রায়, মনতোষ রায়। হ্যাঁ মলয় রায়, মলয় রায়। সদ্য। হ্যাঁ। তো আমার আমাদের মনোহর মনোহর রায়, হ্যাঁ, তো উনি। হ্যাঁ, তো এইসব এনাদের দেখেও আমার শেখা যে বাংলার বডি বিল্ডিংটা কোন জায়গায় এগিয়েছে। হুম। হুম। আর শরীর সুস্থ থাকার পাশাপাশি বডি ফিট থাকবে, শরীর সুস্থ থাকবে, ভালো ফিজিক থাকবে, হুম। হুম। এটা আমার চিরকালই আমার কাছে আমার কাম্য। এবং আমি চেষ্টা করে যাচ্ছি এখনো। কম্পিটিশনটা খেলাটা আমার একটা নেশা, হুম। হুম। যে কম্পিটিশন আমার স্টেজে উঠে আমি যে স্টেজে যেটা পেয়েছি, হুম। হুম। যে মানুষের ভালোবাসা, সম্মান, হাততালি, সম্মান, হ্যাঁ। তো স্টেজটা যে পাওয়াটা, হুম। এই পাওয়ার জন্য আমি বারবার স্টেজে ফিরে যাই। একদম। আমি কোন স্টেজে নামছি লোকে হয়তো খারাপ বলতে পারে, হুম। যে হ্যাঁ সুমিত এত বড় হয়ে গেছে স্টেজে নামছে, হুম। কিন্তু সত্যি কথা বলতে অনেস্টলি আমার স্টেজটা আমি এত এনজয় করি, আমি কি প্লেস পেলাম আমার কাছে ম্যাটার নয়। একদম। হ্যাঁ অবশ্যই আমার কাছে একটা প্লেসের মধ্যে থাকলে আমার কাছে খারাপ ভালো লাগার ব্যাপার থাকে, মানুষ তো আমি। হুম। তো এই স্টেজটা আমি এনজয় করি। হুম। এবং পরবর্তীকালে আমার ছেলের বয়স এখন 10 বছর চলছে। আচ্ছা। পরবর্তীকালে এখন থেকে আমার ছেলেকে একটা প্র্যাকটিসের মধ্যে রেখেছি, যোগাসনের মধ্যে রেখেছি। বাহ। পরবর্তীকালে ও যদি ওয়ার্কআউট করতে চাই, মানে ওয়ার্কআউট তো করছেই, হুম। যদি ব্যায়ামে যদি আসে, হুম। বডি বিল্ডিং করতে চায়, আমি 100% আমি ওকে সাহায্য করবো। কারণ কারণ আমি এত বছরে ছোটবেলা থেকে আমি বডি বিল্ডিং করে, হুম। প্রথমে আমি মার্শাল আর্টসে করতাম। হুম। হুম। তো 92 থেকে করে শুরু করেছিলাম মার্শাল আর্ট। হুম। হুম। তো আস্তে আস্তে আমার যখন করেছি বাবা জানতো না, হুম। হুম। 92 থেকে 96 পর্যন্ত। হুম। হুম। 96 এর পরে আমি তোমার যে জিমে গিয়ে ঢুকলাম। হুম। হুম। তো এই মার্শাল আর্ট করা, জিম করা, হুম। হুম। বাবা কোনোটাই জানতো না। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কারণ আমাদের বাড়ির পরিস্থিতিটা ওরকম ছিল না ছিল না। যে তখনকার লোকেরা ওইসব মার্শাল আর্ট, ব্যায়াম এইসব ছেলেকে করাবে। বরাবরই যেটা বা অনেকে তো শুনেও না, নি। হ্যাঁ সে তো আছেই, এখনো তো লোকে শোনে, কিন্তু এখন বাবা মারা বরাবরই যেটা চায়, হুম। ছেলে আমার ইঞ্জিনিয়ার হবে, Engineer, ডাক্তার হবে, হ্যাঁ, বা পুলিশ হবে, উকিল হবে, উকিল হবে। পুলিশ হবে, হ্যাঁ এটা চায়। হুম। একটা সিকিউর একটা ইনকাম, সিকিউর ইনকাম। সিকিউর ইনকাম। হুম। এই ব্যায়াম বলো, ফিটনেস লাইনে বলো, ফুটবল বলো, ক্রিকেট বলো, এখন যারাই করাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে বাবা মারা স্বইচ্ছায় করাচ্ছে না, একটা ইনকামের একটা সিকিউর করার জন্য করাচ্ছে। একদম, একদম। তো ছেলেটা ফিট থাকবে বা মেয়েটা ফিট থাকবে, সেটার দিকে নজর দেওয়া উচিত, একদম। সেটার দিকে নজর দেওয়া উচিত। এবং আমার ছোটবেলা থেকে আমার ওইটাই আমি নজর দিয়ে এসেছি, যে আমি ফিট থাকবো। হুম। হুম। আর পাশাপাশি আস্তে 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 সময়ের সাথে সাথে আমি এই কম্পিটিশনে যখন নামা শুরু করেছি, তখন যে স্টেজের যে পাওনাটা, এই পাওনাটার জন্য এখন আমি
চলছে, আমার চালিয়ে যাচ্ছে, সংগ্রাম চালিয়ে যাচ্ছি। বাহ, দাদা যেটা পুরোটা ভাবে এক্সপ্লেইন করলো যে দাদা এটা এক কথাতে বলতে চেষ্টা করছে যে বডি বিল্ডিং বা ওয়ার্কআউটটা কোনোভাবেই আলাদা নয় অন্যান্য প্রফেশনের থেকে, ঠিক বললাম একদম কিনা? একদম একদম। যেরকম আজকালকার যুগে ছেলেমেয়েরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ, উকিল, ইভেন আইটি সেক্টরে যারা কাজ করে বা গভর্নমেন্ট সেক্টরে কাজ করে, সেই রকমই কিন্তু ইকুয়ালি হচ্ছে বডি বিল্ডিং বা ওয়ার্কআউট। এটার একটা অ্যাডভান্টেজ হচ্ছে যে তোমার যদি বয়সও হয়ে যায়, তুমি যদি একটা সিস্টেমের মধ্যে থাকো, তোমার কিন্তু নিজস্বভাবে যে সাইকেলটা রয়েছে, লাইফ সাইকেলটা রয়েছে, সেটা ঠিক মতন চলবে। ঠিক বললাম তো দাদা? একদম। আর একটু যেটা বলার আছে যে এখনকার সময় দাঁড়িয়ে ডাক্তার, উকিল, পুলিশ, আমজনতা সবাই সবাই এখন ওয়ার্কআউট করছে। সবাই 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 কেউ হয়তো প্রেসারাইজড হয়ে যাচ্ছে, ডাক্তার সাজেস্ট করছে তাই হয়তো আসছে জিমে। হ্যাঁ, কেউ হয়তো নিজে থেকে বুঝতে পারছে যে আমার ভুঁড়িটা বেড়ে যাচ্ছে তাই আসছে ওয়ার্কআউটে। কেউ হয়তো সঠিক জানে যে ব্যাপারটা যে আমার ওয়ার্কআউট করতে হবে, আমার ডেলি শিডিউলের সাথে আমাকে ফিট থাকতে হবে, সেই জন্য আসছে। একদম। তো এই এখন জিম ব্যাপারটা বা ওয়ার্কআউটের ব্যাপারটা, সে যাই ওয়ার্কআউটই করো না কেন তুমি, এখন ওয়ার্কআউটের ব্যাপারটা এখন লোকে সচেতন হয়ে গেছে অনেকটাই। আমি যখন শুরু করেছিলাম তার থেকে অন্তত 10 গুণ বেশি হয়ে গেছে। তাহলে এবং এটা কোনো খারাপ দিক নেই যে আমি ওয়ার্কআউট করব, সেটা ফুটবল খেলা হোক, ক্রিকেট খেলা হোক, যোগাসন হোক, জিম হোক, সবকিছু আমি যে ওয়ার্কআউট করব এটা কোনো খারাপ দিক নেই, এটা কোনো খারাপ দিক নেই। এবার যদি কেউ যদি বলে কম্পিটিশন করব, সেটা যে কোনো কম্পিটিশন, আমাদের পড়াশোনার ক্ষেত্রে ফুটবল, ক্রিকেট, অ্যাথলিট, যে কোনো আমাদের কম্পিটিশন যখন আসবে না, কম্পিটিশনটা হচ্ছে একটা লেভেল যে সবাই চায় আমি ফার্স্ট হব। একদম একদম। তো এই লেভেলটা পার করার জন্য কম্পিটিশনটা করার জন্য তখন গিয়ে লোকে চায় যে আমার নিজের ক্ষমতার থেকে আমি 10 গুণ বেশি দেব, দিয়ে ফার্স্ট হব, মানে আমি যেন ফার্স্ট প্লেসটা পাই। একদম। সবাই চাই ফার্স্ট প্লেসটা চাই। একদম তাই। তো এই কম্পিটিশনটাই সবকিছু, পড়াশোনা হোক বা খেলাধুলা হোক, এই কম্পিটিশনটা খারাপ। আর যদি কেউ কম্পিটিশন করে, যদি এটা ভেবে যদি করে কম্পিটিশনটা যে সবার সাথে আমিও যাচ্ছি কম্পিটিশনে, আমি চেষ্টা করব নিজের 100% দেওয়ার, কিন্তু নিজেকে শেষ করে দেওয়া নয়, নিজেকে শেষ করে নয়। একদম। পড়াশোনা হোক, আমি বলি কেউ খারাপ ভাবে নিও না, পড়াশোনাতে ওইরকম অনেক দেখেছি অ্যাবনর্মাল হয়ে যায়, পড়াশোনা করতে করতে অ্যাবনর্মাল হয়ে যায়, কারণ এত প্রেশার দেয় তার বাবা মা পড়াশোনাতে, তো সে অ্যাবনর্মাল হয়ে গেছে, এরকম অনেক কেস আছে। একদম একদম আছে, একদম আছে, একদম। আর আমাদের খেলাধুলাতেও তাই, এরকম সব খেলাতেই যখনই লোকে নিজের সবকিছু দিয়ে শেষ করে দিয়ে যখন কম্পিটিশন করতে যাবে না, সেটা ক্ষেত্রে 99% চান্স যা তার হতে পারে তার সাথে একদম রিস্ক ফ্যাক্টর একটা কাজ করে। একদম। আর যদি কেউ যদি মনে করে যে আমি কম্পিটিশন করবো, কম্পিটিশনটা কম্পিটিশন হিসাবে নেবো, ইভেন আমার ছেলেও গেছে আজকে ন্যাশনাল, বললাম ন্যাশনাল নাগপুরে হচ্ছে, ন্যাশনাল যোগাসন কম্পিটিশন হচ্ছে। আচ্ছা। তো আমি ছেলেকে পাঠিয়েছি, ছেলে জাস্ট 1 বছর হয়েছে ন্যাশনালটা মানে যোগাসন করছে, সেইভাবে প্রিপেয়ার নয়, কিন্তু হ্যাঁ আমি পাঠিয়েছি কেন, মাঝখানে 3-4টে কম্পিটিশন করেছে ও, তো আমি পাঠিয়েছি এর জন্য ও যাওয়ার অভ্যাসটা হোক, কম্পিটিশন করার অভ্যাসটা হোক, মানসিকতা তৈরি হোক, মানসিকতা যে আমি সবার সাথে, সবাই যেমন ফার্স্ট হচ্ছে, কেউ সেকেন্ড হচ্ছে, কেউ আবার লাস্ট হচ্ছে, কেউ প্লেস পাচ্ছে না, কিন্তু সবার সাথে কম্পিটিশনটা করবে, এই মানসিকতাটা তৈরি হোক। মানে একটা ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারের মধ্যে কম্পিটিশন হিসেবে নেবে। আমি কম্পিটিশনে নামলে ফার্স্ট হবো, এটা যেন কখনো না আসে। ইভেন আমিও এত বছর হয়ে গেল, আমি শুধু এনজয় করি, স্টেজটাকে এনজয় করি, আর কম্পিটিশন হিসেবেই নিই, নিজের পারফরমেন্সটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু সময়ের পরিপ্রেক্ষিতে হয়ে ওঠে না, সবটুকু দেওয়ার হয়ে ওঠে না, যে আমার সব প্রিপারেশনটা 100% হবে, হয় না। তো আমি যে প্রিপারেশনই থাকি না কেন, নিজেকে শেষ করে দিয়ে নয়, একদম নিজের ক্ষমতার মধ্যে থেকে চেষ্টা করি যতটা পারফরমেন্সে উন্নতি করা যায়, এবং সেইভাবে গিয়ে কম্পিটিশনটা করি। আচ্ছা দাদা, আমার পরের প্রশ্ন হচ্ছে, সাপোজ তুমি কোনো কম্পিটিশনে গেলে, সেখানে গিয়ে তোমার সঙ্গে অনেক কম্পিটিটররাও আছে, এবার সেখানে গিয়ে তুমি কখনো এরকম এত বছর ধরে যখন কম্পিটিশন করছো, কখনো মানে কানাকুচো হোক বা স্লিপ অফ টাং হোক বা হোয়াট এভার,
কখনো শুনতে পেয়েছি ও সমীর হালদার তো চলে এসছে, তার মানে তো পুরো স্টেজ ফোকাসটা সমীরদার দিকেই থাকবে বা সমীর হালদারের দিকেই থাকবে। তো আমরা যতই ভালো বডি করি না কেন বা যতই ভালো পোজ দিই না কেন, জাজেসরা তো ওর উপরে বেশি অ্যাট্রাকটিভ থাকবে। তো এরকম কিছু শুনেছো কখনো? দেখো, এরকম শোনার থেকে বলতে তোমার এরকম মনে হতেই পারে, হুম, এরকম অনেকের, আমরা যেহেতু মানুষ, হুম, হ্যাঁ, আমাদের মনে হতেই পারে হুম, যে সুমিতদা এসছে, হুম, যা যেটা সুমিতদাকেই ফার্স্ট দিয়ে দেবে, হুম, হ্যাঁ, ওভারঅল চ্যাম্পিয়ন দিয়ে দেবে, হুম, মনে হতেই পারে, মানুষ তো। হুম, তবে অ্যাজ এ হিউম্যান হিসেবে আমি যদি বলি, হুম, আমি কখনো এরকম সুবিধা নিইনি যে আমি সুমিত হালদার এত বছর ধরে কম্পিটিশন করছি বলে হুম, যাদের সাথে, সবার সাথে, যেহেতু হ্যাঁ কম্পিউটার বলো, জাজেস বলো, সবার সাথে আমার ভালো সম্পর্ক আছে, হুম, তো আমি কখনো চাইনি যে আমার সবার সাথে আলাপ আলোচনা করে আমাকে ফার্স্ট দেওয়া হোক, হুম, বা আমি সুমিত হালদার বলে আমাকে ফার্স্ট দেওয়া হোক, আলাদা এই করে। সুবিধাটা হ্যাঁ, কোনো নিইনি। ইভেন যেটা সুবিধা হয় হুম, যে আমি ওজন করতে গেলাম, হুম, ওজনটা দিতে গেলাম বডি ওয়েটের কম্পিটিশনে, হুম, যখন ওজন দিতে হয়, হুম, হুম, আমার যদি 100 গ্রাম বেশি হয়, হুম, তো আমার যদি 60 কেজি, জাস্ট একটা এক্সাম্পল, হুম, যে আমার 60 কেজি 100 গ্রাম হলো, হুম, তো আমি 65 কেজিতেই নামি। আমি আচ্ছা, আমি কখন জাজেসদের বলি না যে আমাকে হয়তো আমাকে 60 কেজিতে 60 নামিয়ে কেজিতে, দাও, হ্যাঁ, 100 গ্রাম কমিয়ে দাও, 200 গ্রাম কমিয়ে দাও। হুম, হ্যাঁ, এবারে হয়তো আমি এত বছরে 250টা কম্পিটিশন করাতে, হুম, এত বছরে হয়তো আমি একটা দুটো কম্পিটিশনে বলেছি, হুম, কারণ আমার অনেক কষ্ট করে তো যাই, সবাই হুম, যাই, একদম, জল না খেয়ে, হুম, খাবার না খেয়ে, হুম, হ্যাঁ, চেক করে, বডি চেক করে, অনেক স্ট্রাগল হ্যাঁ, বডি করতে অনেক হয়। কন্ডিশন, হুম, হ্যাঁ, ডাউন করে, প্যারামিটার চেক করে। যাতে কন্ডিশনটা ভালো থাকে, ভালো থাকে। আর আমি আমার গ্রুপে নামতে পারি, হুম, এর জন্য হয়তো একবার দুবার হয়তো বলেছি হুম, বলেছি হুম, কিন্তু কখনো বলাতেও আমাকে নামাইনি। হুম, হুম, তো সেটা নিয়েও আমি আবার কাউকে বলিনি কিছু, এবং আমি দ্বিতীয়বার চেষ্টা করার সুযোগ দেয় হুম, যে হ্যাঁ 100-200 গ্রাম কমিয়ে দিয়ে আসো, হুম, তো আমি আর চেষ্টাও করিনি, তো ওই আচ্ছা, গ্রুপেই নেমেছি, যে গ্রুপে হয়েছে আমার সেই গ্রুপে সেই গ্রুপে নেমেছি। নেবে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু আমি সুনীলদা হিসেবে এত বছরের কম্পিটিশন করে আমি কখনো ওই ফেসিলিটি নিইনি যে আমার ওজনটা কমিয়ে দেওয়া হোক, আমি আমার গ্রুপে নামবো বলে দিলাম আর আমার গ্রুপে নেমে গেলাম, হুম, এটা কখনো করিনি। হুম, হুম, এবং আমার ফার্স্টের জায়গায়, হ্যাঁ, আমাকে থার্ড করে দিয়েছে, তাও আমি কাউকে কিছু বলিনি, হুম, হ্যাঁ, কোনো অ্যাসোসিয়েশন, কোনো জাজ, কাউকে কিছু বলিনি, হুম, বা আমাকে থার্ডের জায়গায় ফার্স্ট করে দিয়েছে, আমি কখনো পাইনি। আচ্ছা, আচ্ছা, তো মানুষ হিসেবে মনেই হতে পারে কারণ হ্যাঁ, হ্যাঁ, যে সুমিতাকে থার্ড হয়, হুম, সেকেন্ড হয়, আমি ফার্স্ট হই, হুম, হ্যাঁ, আমাকে ফার্স্ট করলো না, হুম, সুমিতাকে ফার্স্ট করলো, হুম, এরকম মনে হতেই পারে। সেটা কিন্তু জাজমেন্ট কিন্তু দিয়ে যাবে। কিন্তু অনেস্টলি আমি বলি, এত বছরে আমাকে কখনো এরকম করা হয়নি যে থার্ডের জায়গায় আমাকে ফার্স্ট করে দিয়েছে। হুম, আর যদি কখনো হতো, হুম, আমিও সেটা মেনে নিতাম না, কারণ সবাই কষ্ট করে আসে, হুম, হ্যাঁ, সবাই হুম, খরচা করে কষ্ট করে রিস্ক নেয়, হুম, তো আমি কখনো চাইনি, হুম, আর কখনো হয়নি আমার সাথে এরকম যে থার্ডের জায়গায় আমি ফার্স্ট হয়েছি। হুম, বরং এরকম অনেকবার হয়েছে হুম, যে ফার্স্টের জায়গায় থার্ড হয়েছি, এবং এবং আমি মেনে নিয়ে চলে এসেছি। ওভারঅলের জায়গায় আমাকে, হ্যাঁ, আমাকে রানার্স আপ দিয়েছে, হুম, রানার্স আপে ট্রফি মেডেল কিছুই হ্যাঁ, ছিল না, হ্যাঁ, তো সেটা বেকার। হ্যাঁ, তো আমি কখনো চেঁচামেচিও করিনি, হ্যাঁ, হ্যাঁ, ফার্স্টের জায়গায় আমাকে, চ্যাম্পিয়নের জায়গায় আমাকে দিল না কেন, হ্যাঁ, বা মানে ফার্স্টের কোনো জায়গায় আর্গুমেন্টও ফার্স্টের যাবে না। জায়গায় থার্ড দেয়নি কেন। হ্যাঁ, তো এটাও একটা বলি, হ্যাঁ, তো এটা আমি কখনো চেঁচামেচি করিনি, হুম, মনে খারাপ লেগেছে, হ্যাঁ, হ্যাঁ, খারাপ ভেবেছি, হুম, ভেবে মনে হচ্ছে। আবার তারপরেও আবার হুম, প্যারালালি যেটা আমি হুম, রিয়েলাইজ করেছি, হুম, যে একটা লাইন আপে যখন আমাদের জাজেসরা বসে থাকে না, হুম, 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 সদ্য জাজেস, হুম, ওনারা সেই সম্মান অর্জন করেছেন যে ওই জাজেসদের টেবিলে বসার জন্য, জাজমেন্ট করার জন্য, আমাদের জাজমেন্ট করার জন্য। হুম, তো 10টা জাজেস যখন বসে না, হুম, হুম, তখন কেউই চায় না যে একটা ছেলে ফার্স্টের জায়গায় সেকেন্ড হোক বা থার্ড হোক, তারা সবাই চায় যে ফার্স্টের জায়গায় তাকে ফার্স্টই হোক। তবে হ্যাঁ, মানুষ হিসেবে কি হয়, একটু দৃষ্টিভঙ্গিটা একটু আলাদা আলাদা হয়ে যায়, হ্যাঁ, হ্যাঁ, কারণ সবাই যদি একই রকম মানুষ হবে তাহলে তো কেউ কাউকে চিনবে না, হুম, সবাই একরকম হয়ে যাবে, এটা কখনো হয় না। সবার আলাদা বিচার ক্ষমতা আছে, আলাদা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখছে। হুম, একটা এক্সাম্পল দিচ্ছি, আমি হুম, যখন আঁকা শিখতাম, মাঝখানে আমি আঁকাও শিখেছি, আচ্ছা, তো আচ্ছা, সবই বাবাকে না জানিয়ে। আচ্ছা, তো যাই হোক, তো আমি যখন আঁকা শিখেছি, আমাদের স্যার হুম, বিপ্লব দা, হুম, হ্যাঁ, নাম হচ্ছে বিপ্লব দা। আচ্ছা, তো যাই হোক, তো আমাদের যখন আঁকা শিখিয়েছে, হুম, ব্যাপারটা একটা বোঝাই, হুম, একটা হাফ সার্কেল করে আমাদের সবাইকে বসিয়েছে, হুম, একটা পট রেখেছে, হুম, হুম, জগ বোতল, স্টিলের হুম, জগ, হুম, হুম, জগ রেখেছে। হুম, তো জগটা রাখার পরে হুম, উল্টো দিকে জানলা খোলা আছে, হুম, সূর্যের আলো আসছে, হুম, জগেতে পড়েছে, হুম, জগের একটা শ্যাডো, হুম,
মাটিতে পড়েছে, মাটিতে পড়েছে। আমরা হাফ সার্কেলে বসে আছি। হুম, তো একদম 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যে বসে আছে হুম, সে কিন্তু হুম, একরকম অ্যাঙ্গেল দেখছে, হুম, ছাওয়াটা কোন দিকে যাচ্ছে। গেছে, হুম, জগের হ্যান্ডেলটা কতটা দেখা যাচ্ছে। হুম, আবার যে জগের উল্টো দিকে বসে আছে, হ্যান্ডেলের উল্টো দিকে বসে আছে, হুম, সে হ্যান্ডেলটাকে দেখতে দেখতে পাচ্ছে পাচ্ছে না। না। তার মানে এই নয় যে জগের হ্যান্ডেল নেই। নেই, একদম ঠিক। আমরা দেখতে পাচ্ছি না মানে এই না যে নেই। একদম, একদম, তো সে কিন্তু সেই ছবিটাই আঁকবে, হ্যান্ডেল ছাড়াই ছবিটা আঁকবে জগটাকে। একদম। আবার দেখা যাবে তার ওই যে জানলা দিয়ে যে আলোটা আসছে, সেই শ্যাডোটা যেটা পড়েছে, হুম, সেই শ্যাডোটা অন্যরকম ভাবে হয়তো সে আঁকছে। হুম, আবার যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়েছে সে জগের হ্যান্ডেলটা আঁকছে, হুম, আবার যে ছাওয়াটা পড়েছে, শ্যাডোটা পড়েছে সেটাই আঁকছে। তো হুম, কেউ কিন্তু ভুল নয়। একদম, একদম। তো জাজমেন্টের ক্ষেত্রে, এবারে আমার যেটা বলা, জাজমেন্টের ক্ষেত্রে জাজেস যখন বসে থাকে, হ্যাঁ, ওই 19.5-20 পার্থক্যতে না একটা ছেলে হয়তো ফার্স্টের জায়গায় থার্ড হয়ে যায়, hard হয়ে যায়। ইচ্ছা একদম। করে কেউ করে না। করে না। মানে ফেয়ার ডিসিশনই হয়, হয়, হ্যাঁ। ফেয়ার হয় না দাদা, এটাই Unfair হয় বলছে। না। হ্যাঁ, হ্যাঁ, এবারে কখনো যখন হয়তো হতে পারে কারো রেফারেন্সে হয়তো কাউকে হয়তো করে দিতে পারে, কোনো জায়গায় হয়তো 19-20 করে দিতে পারে, হুম, সেটা খুব কম হয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে 99% জাজেসরা যা জাজমেন্ট করে সেটা ভালো করেই বিচার করে করে, এবং সেখানে কোনো আর্গুমেন্ট নয়। নয়, কারণ তাদের যে সম্মানটা না তাদেরকে দেওয়া উচিত। দেওয়া উচিত। একদম, মানে একদম। আমি অনেক বড় বড় কম্পিটিশনে দেখেছি, বেশ কয়েকটাতে, হ্যাঁ নাম নিচ্ছি না, হুম, বেশ কয়েকটা কম্পিটিশনে এরকম আর্গুমেন্ট করছে হুম, একটা অ্যাথলিট, হুম, কম্পিটিটার, হুম, তার কোনো ক্ষমতা নেই সে হুম, জাজেসের দিকে আঙুল তাকিয়ে দিয়ে বলে যে আমি ফার্স্ট হলাম কি করে, আমাকে জাজমেন্টটা করা হোক। হুম, তার কোনো ক্ষমতা নেই। হুম, 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 মানে আমার কাছে এখন বলতে গিয়ে, আমার সত্যি কথা বলতে গিয়ে এত মানে রাগ হচ্ছে, হুম, এত বলার ইচ্ছা হচ্ছে, তাকে না ধরে দুটো ঠাস ঠাস করে চড় মেরে বলা উচিত, ভাই তো কম্পিটিশন করতে হবে না, তুই বাইরে বাড়ি যা। হুম, হুম, হ্যাঁ, তো স্টেজে থাকার কোনো অধিকার নেই। একদম। কারণ একটা জাজমেন্টে যখন সে বসে আছে, সে প্রসাদ কুমার হোক হুম, আর সমীর হালদারই হোক হুম, বা শেখ নূর হোক, যেই হুম, হোক, হুম, আর জাজমেন্টে যখন যে বসে আছে, হুম, তার ক্ষমতা নেই যে সে জাজেসের দিকে আঙুলে তাকিয়ে দিয়ে বলে আমাকে কম্পেয়ার করা হোক, আমার কোথায় কম আমাকে দেখানো হোক। একদম, একদম। সে কোচে, তার কোচেরও অধিকার নেই, হুম, কম্পিউটারের অধিকার নেই। অধিকার নেই। জাজমেন্টে যে বসে, জাজমেন্টে যার ডিসিশন হবে সেটাই নেওয়া সেটাই উচিত। ফাইনাল। এখানে কোনো আর্গুমেন্ট নাই। না। তোমার যদি মনে হয়, হুম, হুম, যে তুমি জেনে গেছো সবকিছু, তোমার পছন্দ হচ্ছে না, তুমি হুম, সে কম্পিটিশন ছেড়ে দাও, হুম, তুমি আঙুল তুলতে পারো না। একদম, একদম, এটা এটা কোনো ভালো প্লেয়ার সুলভ Sign না, আচরণ একদম, নয়। একদম, আর সে একদম। প্লেয়ার, আমি বলে দিচ্ছি আজকের দিন দাঁড়িয়ে হুম, সে প্লেয়ারের অবনতি নির্ধারিত, একদম, সে কোচের অবনতি নির্ধারিত। একদম, হ্যাঁ, যে জাজমেন্টের উপরে কথা বলে, জাজেসের দিকে তাকিয়ে বলে, সে প্রসাদ কুমার হোক আর সমীর হালদার হোক আর যে শেখ নূর হোক, হুম, আঙুল দিকে তাকিয়ে বলে যে আমি 10 বছর ব্যায়াম করছি, হুম, 10 বছর কোচিং করাচ্ছি, হুম, হ্যাঁ এই জাজমেন্টটা ভালো হয়নি, হুম, দেখা হোক। হুম, না, কখনোই না। ভুল হলে তুমি ভুলটাই নাও, আর না হলে চলে আসো। হ্যাঁ, তাকে একদম। তাকে আঙুল তুলে তাকে অপমান করা তার কোনো তোমার অধিকার ক্ষমতা নেই। না, একদম, একদম, সেই জায়গায় গিয়ে পৌঁছাও ভাই আগে। একদম, হ্যাঁ, তোমার একদম, 10টা জন্ম লেগে যাবে। একদম, এত বড় কথা বললাম, তার 10টা জন্ম লেগে যাবে। সে একদম, যে অ্যাচিভমেন্টটা করেছে, হুম, তার যে সম্মান, তাকে দেওয়া হোক। একদম, হ্যাঁ, একদম তাই। এগুলো তো খুব খারাপ লাগে। আমি একদম, প্লেয়ার একদম, হিসেবে একদম। খুব খারাপ লাগে। না, এটা সত্যি হ্যাঁ, কথা, এটা সত্যি আমি কথা। আমি আমি কম্পিটিশনে আমি ফার্স্ট জায়গায় থার্ড হয়েছি, ভালো কথা, খারাপ তো আমার লাগবে, হুম, কিন্তু এটা আমার অধিকার নেই যে আমি সেই জাজেসদের দিকে আঙুলটা চ্যালেঞ্জ তুলে কথা বলবো। একদম তাই, হ্যাঁ, একদম তাই। এটা করা উচিত না। তো দাদা, আমার পরের কথা হচ্ছে যে তুমি কত বছর ধরে ওয়ার্কআউট করছো? ওয়ার্কআউট আমি 96 থেকে শুরু করেছি। আচ্ছা, 96 থেকে একদম প্রপার ওয়েতে শুরু। হ্যাঁ, বলছি তোমায় তার ঘটনা বলতে, 96 থেকে শুরু করেছি। এরকম অনেক জিম ঘুরেছি। হুম, প্রথম জিম যেটা আমার বিদ্যাসাগর অ্যাথলিট ক্লাব, আমার বাড়ির কাছাকাছি, হুম, বারোতিন মোড়ে, আমার বাড়িটা বারোতিন স্টেশনে। স্টেজে। তো তখন যে অ্যাথলিট ক্লাব, বিদ্যাসাগর অ্যাথলিট ক্লাব, হুম, সেই ক্লাবেতে ঢুকেছিলাম যখন, তখন মাইনে ছিল 500 টাকা মাসে, 500 টাকা ফিস, আচ্ছা, 500 টাকা ফিস। হুম, আমি স্টুডেন্ট বলে আমাকে কনসেশন দিয়ে মাসে 2 টাকা করেছিল। 500 এবং টাকার ফিসটা 2 না টাকা? না, 5 টাকা, 5 টাকা, আচ্ছা, 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 মাসে 5 টাকা। আচ্ছা। আর Student তোমার স্টুডেন্ট বলে আমাকে 2 2 টাকা। টাকা, হুম। বছরে আমি 24 টাকা দিয়ে আমি অ্যাডমিশন নিয়েছিলাম এটা কি 96 এ? 96-এ। আচ্ছা, তো সেই বিদ্যাসাগরে যখন ব্যায়াম করতে যেতাম, দুপুরবেলা ব্যায়াম করতে যেতাম। তো দুপুরবেলা যখন ব্যায়াম করতাম, আমার অন্য কোনো সময় ছিল না, তো দুপুরবেলা যখন ব্যায়াম করতে যেতাম, তখন গিয়ে দেখতাম যে ওখানে একটা স্কুল চলতো, বাচ্চাদের স্কুল চলতো। হুম, হুম, 3টের পরে তারপরে আমার
ব্যায়ামের জন্য খুলে দিত দরজাটা। তো আমি দেখতাম যে ব্যায়ামের টাইমটা কম হয়ে যাচ্ছে, কারণ আমাকে বাড়ি ফিরতে হবে আবার, অন্য কাজও আছে। তো এই করে আমি 6 মাস মতো কন্টিনিউ করেছিলাম, তারপর ছেড়ে দিয়ে বাড়ির আশেপাশে অন্যান্য জিমেতেও ভর্তি হয়েছি। মানে পরিস্থিতি এতটাই খারাপ বলি যে এমন জিমে ভর্তি হয়েছি, একটা ভালো, তখনকার দিনে একটা ভালো জিম ছিল, সেই জিমে বাড়ি থেকে জিজ্ঞাসা করলাম যে ভর্তি ফিস কত, বললো 3 মাসে 800 টাকা। তখনকার দিনে 3 মাসে 800 টাকা মানে অনেক, খুব ভালো জিম, মাল্টি জিম, হ্যাঁ প্রফেশনাল। তো সে একবারও বললো না এসে একবার একটু দেখে যাও। হ্যাঁ, তো ঠিক আছে, আমি দরজার কাছে শুনে চলে আসলাম। আমার ক্ষমতার বাইরে 800 টাকা মানে অনেক, যেখানে আমি 2 টাকা দিয়ে মাসে জিম ব্যায়াম করেছি। তো পাশে আশেপাশে আমার জিমে এলাকায় আর জিমেতে ভর্তি হয়েছি, সেখানে মাসে 15 টাকা 10 টাকা 15 টাকা দিয়ে ঢুকেছি। বললে বিশেষ করে দুপুর 2টোর সময়, তখনও মশার এত উৎপাত এবং ঘরটা 10x10 ঘর, 10x10 ঘর। তখন ম্যানুয়ালি চেন পুলি যেটা তৈরি থাকতো, আজকালকার দিনে সেটা স্বপ্ন, জাস্ট সিমেন্ট বালি ইট দিয়ে একটা চাকার মতো তৈরি করে সেটাকে পুলি হিসাবে ব্যবহার, মানে চেন দিয়ে টানা হতো, মেঝেতে বসে, হ্যাঁ ওরা চেন পুলি মারা হতো, লেগ পুল ডাউন মারা হতো। সেই লেগ পুল ডাউন মারার জায়গাটা, পাটা রাখা জায়গাটা গর্ত হয়ে গেছে, হ্যাঁ বসে রাখার জায়গাটা গর্ত হয়ে গেছে, মাটি, নিচে মাটি। দিনের বেলা, দুপুরবেলা তখন 2টো বাজে, তখন মশা ভর্তি, ডিমের ট্রে জ্বালিয়ে ব্যায়াম করছি, মর্টিন জ্বালিয়ে কয়েল জ্বালিয়ে ব্যায়াম করছি। তো এরকম দিন অনেক গেছে। আচ্ছা, তো আমার কাছে বলতে নেই যে 2 টাকার জিম ছিল, অ্যাথলিট ক্লাব, বিদ্যাসাগর অ্যাথলিট ক্লাব। পরবর্তীকালে আমি 2001-তে আমার কৃষ্ণা বডি বিল্ডিং সেন্টারে এসে ঢুকি, অনেক নাম করা জিম, হ্যাঁ মানে ওটা ব্যায়ামাগার বলতে পারো। এখন আবার প্রফেশনালি এখন ভালো অনেক ডেভেলপ করেছে, জিম করে দিয়েছে, ম্যানুয়াল আছে, মেশিন আছে, সব আছে। তো এই যখন 2 টাকা দিয়ে ব্যায়াম করেছি, 5 টাকা দিয়ে ব্যায়াম করেছি, কৃষ্ণা বডি বিল্ডিং এ 15 টাকা দিয়ে ব্যায়াম করেছি, 15 টাকা মাইনে মাসে দিয়ে ব্যায়াম করেছি। আর এখন যেসব জিমেতে যাই আমি, মাসে 2000, 2500, কোথাও হয়তো 700, হ্যাঁ সব জিমই আমার কাছে ভালো, সব জিমই ভালো। হ্যাঁ, জিম ছোট বড় হয় না, একদম জিম ছোট বড় হয় না, একদম। ইকুইপমেন্ট হয়তো কোনো একটা জিমেতে হয়তো ইকুইপমেন্ট, একই ইকুইপমেন্ট হয়তো 3টে 4টে থাকতে পারে, স্পেসটা হয়তো অনেক বড় হতে পারে, হ্যাঁ আমার ওই 10x10 ঘরের মতো না, হ্যাঁ স্পেসটা অনেক বড় হতে পারে, এসি লাগানো হতে পারে, হ্যাঁ নন এসি হতে পারে, সব ঠিক আছে। জিম ছোট বড় হয় না, জিম মাসেলকে খাটাতে হবে, কিছু বেসিক জিনিস আছে, মাসেলকে খাটাতে হবে, যতটা মাসেলের যতটা রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী প্রোটিন দিতে হবে, রেস্ট দিতে হবে, এই 3টে বেসিক জিনিস। একদম কষ্ট তোমাকে করতেই হবে, সে তুমি ডাম্বেল পাও বা জলের বোতল পাও, মাসেলকে তোমাকে খাটাতে হবে, পরিমাণ মতো তোমাকে প্রোটিন দিতে হবে, পরিমাণ মতো রেস্ট দিতে হবে। এই 3টে মিলিয়ে হচ্ছে চেহারা তৈরি হবে। জিম চেঞ্জ করে চেহারা হবে না, ওয়ার্কআউট চেঞ্জ করে চেহারা হবে না। এবং প্যারালালি আরেকটা কথা বলি, এখনো আমি বিগিনিয়ার লেভেলেই ওয়ার্কআউট করি, হ্যাঁ মডার্ন আমি এখনো হতে পারিনি, বিগিনিয়ার লেভেলেই এখন আমি ব্যায়াম করি। খুব বেশি 2 থেকে 3টে, কোন একটা মাসেলের জন্য 3টে ওয়ার্কআউট রাখি। এখন আমি বিগিনিয়ার লেভেল চেঞ্জ করতে পারিনি বা ক্রস করতে পারিনি, কারণ হচ্ছে আমার সেই পরিমাণে খাবার আমি দিতে পারি না, সেই পরিমাণে রেস্ট দিতে পারি না। তো যখন যেটা দরকার আস্তে আস্তে চেঞ্জ করার, বড় কম্পিটিশন আসলে তখন হয়তো একটু চেঞ্জ করি, কিন্তু বেসিক লেভেলে এখন আমি বেসিক লেভেলেই আছি, 365 দিনে বেসিক লেভেলেই আছি, আর তাতেই আমি এই জায়গায় আছি, এখনো আছি। হ্যাঁ ভগবানের কৃপায় এখনো বলি, 92 থেকে যখন ক্যাডে শিখেছি, 96 থেকে যখন ব্যায়াম শুরু করছি, এত বছর হয়ে গেল, ডাক্তারের মুখ দেখতে হয়নি। বাহ। আর আমার যেটা মোটিভ ছিল যে আমি সুস্থ থাকবো, ভালো ফিজিকের সাথে সুস্থ থাকবো, ব্যাস সেটা তুমি আছো, একদম ব্যাস। এবং আমার ছেলে বলো, আমার ছাত্র বলো, সবাইকে সাজেশন দেবো, যদি আসে কম্পিটিশনে ব্যায়াম করতে আসে, ভালো চেহারা করতে আসে, 100% করুক, আমি সাহায্য করব। এবং যদি কেউ কম্পিটিশন করতে চায় তাতেও আমি 100% সাহায্য করবো। তবে হ্যাঁ, ওই সবার ক্ষেত্রেই তাই যে নিজেকে শেষ করে দিয়ে নয়, একদম নিজেকে শেষ করে দিয়ে নয়, নিজের ক্ষমতা অনুযায়ী চলো, হ্যাঁ তারপরে গিয়ে কম্পিটিশন করো। আর কম্পিটিশনে
এক্সপেকটেশন এরকম হবে না যে আমি গিয়ে ফার্স্ট ফার্স্ট হবো। কম্পিটিশন করবো, এটা হচ্ছে আমার থাকা উচিত। কম্পিটিশনে যাচ্ছি, এটাই আমার কাছে একটা অ্যাচিভমেন্ট। এটাই অ্যাচিভমেন্ট যে আমি কম্পিটিশন করবো, শিখবো, হ্যাঁ। কম্পিটিশন করবো, জাজমেন্ট যাই হোক না কেন মেনে নিয়ে চলে আসবো। আর আমি নিজেকে চেঞ্জ করবো, চেষ্টা করবো, একদম জাজেস নয়। একদম। আর দাদা একটা কথা খুব ভালো বলেছে, যেটা তখন আমি শুনছিলাম ভিডিও করার আগে, শিক্ষার কিন্তু কোনো শেষ নেই, যেটা আমিও ব্যক্তিগতভাবে খুব মানি। ছোট বড় যাই হোক, সবার থেকেই শিক্ষণীয় জিনিসটা আমাদের পাওয়া যায় বা আমরা পেতে পারি, সেটা তোমার উপর ডিপেন্ড করছে তুমি কি করে সেটাকে অ্যাডপ্ট করবে। এরকম ব্যাপার নয় যে বড়রাই আমাদের সবসময় ভালো শিক্ষা দেয়, ছোটরাও কিন্তু আমাদের অনেক সময় ভালো শিক্ষা দিয়ে থাকে। যেমন আমি একটা কথা বলে থাকি, দাদা যেহেতু ক্লাবের নামটা নিল, দাদার সঙ্গে আমার আলাপ বা পরিচয় যাই বলো না কেন, কৃষ্ণা গ্লাড বডি বিল্ডিং সেন্টার, যেটার এখন নাম হচ্ছে যাদবপুর সমাজ কল্যাণ কেন্দ্র, সেখান থেকে আমার দাদার সঙ্গে আলাপ। বিশ্বাস করবে না, দাদার সঙ্গে তখন যা দাদার ফিজিক দেখেছি, এখন অবভিয়াসলি আরো বড় হয়ে গেছে, অনেক ব্রড হয়ে গেছে। কিন্তু অবভিয়াসলি আমি যেহেতু খুব রোগা ছিলাম, দাদাকে দেখে আমি প্রথম দিন ভয়ও পেয়ে গেছিলাম। দাদা আমাকে এসে একটা কথাই বলেছিল, তোমাকে কি এটা চার্টে দেওয়া রয়েছে? আমি বাইসেপ কাল মারছিলাম, ঠিক আছে? তখন এত কিছু ইনস্ট্রুমেন্ট ছিল না, মাল্টি জিম ছিল না, কিচ্ছু ছিল না, নর্মাল যেটা দাদা বলছিল যে পাতি লোহা লস্করের জিনিসপত্র ছিল। এবার দাদার ওই সামনের ওই চেহারা দেখে আমি মুখে কিছু বলতেও পারিনি, আমি সোজাসুজি ওটা রেখে দিলাম। রেখে দিয়ে তারপর আমার যেটা বেসিক চার্ট ছিল সেইটাতেই আমি কন্টিনিউ ওয়ার্কআউট করেছি। আমি একটা ভিডিওতে আমি আগেও বলেছি, আমি কিছু মানুষকে দেখে ওয়ার্কআউট করে চলি, যার জন্য আমি এখনো এত টাইট শিডিউলের মধ্যেও আমি নিজেকে মেনটেন করি। তার মধ্যে এই দাদা একজন, যে এই দাদা আমাকে ছোটবেলা থেকে, হয়তো ফিজিক্যালি কখনো ইন্টারাকশন সেরকম হয়নি, কিন্তু এই দাদা আমার একজন আইডিয়াল পার্সন, যেহেতু এই দাদাকে অনেক ছোটবেলা থেকে আমি দেখেছি আর জানি। আর দাদা তো এখন সমীর হালদারের নাম পুরো বাংলা কেন ইন্ডিয়াতেও জানে। তো সেটা আমার খুব গর্ব হয় যে আমি এরকম একটা মানুষের মানে সান্নিধ্য পেয়েছি বা ছোটবেলা থেকে এনার কন্ট্যাক্টে রয়েছি। ইনফ্যাক্ট তারপরেও দাদা এখন যেহেতু অনেক জিম করে, ইনফ্যাক্ট করায়, তাই জন্য এখন আর ওই পুরনো আমাদের জিমে যেতে পারে না। কিন্তু তাও যেহেতু দাদাকে আমি একবার বলেছিলাম, যেটা আমি ভিডিও স্টার্টেই বলেছি, যে একবার বলেছি দাদা তোমার একটা আমি ভিডিও করতে চাই, এক কথাতেই রাজি হয়েছে। শুধু বললো একটা ডেটের পর আসতে, যেটা দাদা নিজেই বললো, একটা কম্পিটিশন ছিল, ঠিক তার পরেই আজকে আমি ভিডিও করতে এসেছি। আরেকটু কথা বলি, হ্যাঁ হ্যাঁ, এই কৃষ্ণা বডি বিল্ডিং এ যখন নাম উঠলো তখন বলি, কৃষ্ণা বডি বিল্ডিং এ আমি যত বছর ছিলাম, এখনো আছি, সবসময় সবাই আমাকে খুব ভালোবাসে। তো যে ভালোবাসার মানুষ, যে কান্ডারি, হ্যাঁ, বা যেসব ভদ্রলোককে দেখে আমার ইন্সপায়ার হয়েছি, বিজয় ভট্টাচার্য, হ্যাঁ, আমাদের বুদ্ধুদা, গোপাল দা, শঙ্কর দা, তো এনাদের সত্যি কথা বলতে কি এনাদের ব্যবহার এত ভালো, এবং এনারা সবসময় ইন্সপায়ার করতো কম্পিটিশনে যাওয়ার জন্য। এবং মনেও আছে আমার এরকম ছোটবেলা আমাকে কোন এক সময় বলেছিল, বুদ্ধুদা বলেছিল, হ্যাঁ আয় কম্পিটিশন কর, কিন্তু আমার সময় হয়নি বলে আমি মানে ভদ্রলোকের মুখের উপরে না বলেছিলাম যে আমি আসতে পারবো না, টাইম মতো ব্যায়াম করতে বলেছিল, সকালবেলা গিয়ে ব্যায়াম করতে, আমি বলছিলাম আসতে পারবো না, তো একটু অফেন্ডেড হয়েছিল। কিন্তু পরবর্তীকালে আমি যখন নামা শুরু করেছি, তো এই কৃষ্ণা বডি বিল্ডিং এ যত বডি বিল্ডার ছিল, তো সবার নামের পাশাপাশি আমার একটা নাম হয়েছিল, একদম একদম, যে সমীর হালদার, কত ডাউন টু আর্থ। তো সেই সেই নামগুলো পাশে আমার একটা নাম হয়েছিল। তো আমি জীবনে মনে একবার এইসব জিনিসগুলো ভুলবো না, এগুলো হচ্ছে তোমার সেন্টিমেন্টাল জায়গা, যে মানুষ যে মানুষ জায়গা থেকে উঠে না, সেটা ভুলতে নেই, একদম ভুলতে নেই, রুট কখনো ভুলতে নেই। আমি আমার বাবা মাকে যদি অস্বীকার করি, তাহলে পৃথিবীর কেউ কিচ্ছু নেই, কেউ কিচ্ছু নেই। তো আমার ঘর থেকে একটা শিক্ষা, পারিবারিক শিক্ষার একটা বড় কথা, তো বাড়ি থেকে যা শিখেছি না, তো আমার এইটুকুনি জানি যে গুরুকে আগে সম্মান করতে হয়, একদম আগে বাবা মা, তারপরে হচ্ছে গুরুস্থান, ভগবান, সবার মাথার উপরে ভগবান রয়েছে। তো এই সবকিছুতে সম্মান, বিশ্বাস, ভক্তি রেখে দিয়ে সব পথে কাজ করে যাও, তুমি একদম সব পাবে তুমি, একদম একদম। এখনকার সময় যেটা হয়েছে, টাকা পয়সাটাই মুখ্য হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু না, টাকা পয়সা কিছুই নয়, চোখ বন্ধ করে সব শেষ। মানুষের কাছে ভালোবাসাটাই হচ্ছে সব কথা, হ্যাঁ, যে যাই বলুক না কেন, ভালোবাসা, সম্মান, একদম এগুলোই পাথেও, এগুলোকেই রেখে দিয়ে, বিশ্বাস, ভালোবাসা, এগুলো সম্মান, এগুলোকেই রেখে দিয়ে আমাদের এগোতে হবে। টাকা পয়সা অটোমেটিক চলে আসবে, হ্যাঁ, হয়তো কম আসবে, কিন্তু জীবনে ভালো থাকবে, একদম জীবনে ভালো থাকবে। তুমি যদি সৎ হও, তুমি যদি মানুষের ভালোবাসা অর্জন করতে পারো, তুমি শ্রদ্ধা অর্জন করতে পারো, বিশ্বাস অর্জন করতে পারো, ব্যাস, এর মতো আর কিছু নেই। একদম একদম। বাকি
ডান হাতে বাঁ হাতে টাকা আসবে যাবে ও কিচ্ছু নয়, চোখ বন্ধ করলে সব শেষ। একদম একদম একদম। আর একটা লাস্ট উদাহরণ দিয়ে দিই, হ্যাঁ মাইকেল জ্যাকসনও পর্যন্ত থাকতে পারিনি, হ্যাঁ হ্যাঁ 10টা ডোনার নিয়ে ঘুরে বেরিয়ে, হ্যাঁ সবসময় সেফটির সাথে থেকে সেও বাঁচতে পারিনি বেশি দিন। হ্যাঁ, তো কেউই বাঁচতে পারবে না, টাকা পয়সাটা কোনো ফ্যাক্টরি নয়, যতক্ষণ আছে নিয়তি, হ্যাঁ ডেস্টিনেশন যতটা লেখা আছে, মানুষ ঠিক সময় মতোই যেমন এসেছে তেমন চলে যাবে, কেউ কোনদিন আটকে রাখতে পারে। আমরা উপলক্ষ খুঁজি না, উপলক্ষ মাত্র অবশ্যই আমরা উপলক্ষ খুঁজি যে এই অ্যাক্সিডেন্টে মরেছে, ও ওই কোভিডে মরেছে, ও ওইভাবে মরেছে, কিন্তু যদি আমরা ভেবে দেখি মাইথোলজি বলো আর আমাদের সাধারণ জ্ঞান যদি থাকে, আমরা যেমন জন্মেছি আমাদের কোনো ডেট ফিক্স ছিল না, ডাক্তার বলেছে ওটা ডাক্তারের একটা প্রসেস। এরকম অনেক কেস আছে ডাক্তার বলেছে কিন্তু বাচ্চা মানে মৃত বেরিয়েছে, বা জন্মানোর পরে মৃত বেরিয়েছে। তো আমরা যে বেরিয়েছি, আমরা পৃথিবীতে এসেছি যে, তো সেটা একটা সময় ছিল, সময় যে আমার ভাগ্যে ছিল যে আমি ওই সময় আসবো পৃথিবীতে, এবং যাওয়ার একটা সময় আছে নির্ধারিত, আমরা জানি না, আসারটা জানতাম না, যাওয়ারটাও জানি না। এই জানার অজানার মাঝখানে আমাদের যেটা মাঝখানে থাকবে সেটা হচ্ছে কর্মফল। কর্মফল অনুযায়ী আমাদের জন্ম নিতে হবে 100%। নাহলে আজকে আমি কেন আমার বাবার ঘরে জন্মেছি, আমি কেন আম্বানির ঘরে জন্মাইনি, একদম আম্বানির ছেলে কেন আমার ঘরে জন্মাইনি, আমার জায়গায় আছি, একদম। তো কর্মফল অবশ্যই আছে, একদম। তো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, রেখে যেতে হবে। হ্যাঁ, টাকা পয়সা কিচ্ছু না, টাকা পয়সা নিয়ে আমরা কেউ যাবো না, না না না, সব এখানে রেখে দিয়ে যেতে হবে, কর্মফলটাই থেকে যাবে, কর্মফলেই মানুষ তোমাকে চিনবে, ব্যাস এটাই শেষ, একদম। আর দাদা আমার একটা কথা আরেকটা জিজ্ঞাসা রয়েছে, তুমি তো যেহেতু 96 থেকে ওয়ার্কআউট করছো, তা তুমি দেখেছো যে এখন যেরকম মডার্ন মাল্টি জিম হয়েছে, তুমি যখন স্টার্ট করেছিলে তখন কোর আয়রন মেড ছিল, মানে হার্ড কোর আয়রন যেটাকে বলি, তা তুমি এই ট্রানজেকশনটা বা এই ট্রান্সফরমেশনটা তুমি নিজের চোখে দেখেছো, ইনফ্যাক্ট করেও যাচ্ছে এখন, তো তুমি সেটা কিরকম দিক থেকে, তোমার বিচার দিক থেকে মানে অ্যাকসেপ্ট করেছো বা মানতে পারো, বা যাই বলি না কেন, যে তুমি কি করে সেটাকে বলতে চাও বা ডিসক্রাইব করতে চাও যে কোনটা ভালো, মানে নিউ ট্রানজেকশনটা ভালো না ওল্ড স্কুলটা ভালো? ওই প্রথমে বলেছিলাম, মাঝখানে বলেছিলাম যে মেশিন যাই হোক, আপডেট হোক, ওল্ডেড হোক, যাই হোক না কেন, মেশিন ম্যানুয়াল, মাসেল কিছু বোঝে না, একদম। মাসেলকে যা বোঝাবো তাই বুঝবে। আমাদের ব্রেন পাওয়ারটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়ার, আমরা ব্রেনকে যা অ্যাকসেপ্ট করাবো আমাদের বডি তাই অ্যাকসেপ্ট করবে। তো আমার 2 টাকা জিমে যখন ম্যানুয়ালে করতাম তখনও ভালো ছিল, এখন মেশিনে করি তাও ভালো আছে, আবার ম্যানুয়াল যখন করি তখনও ভালো। মেশিন ম্যানুয়াল কোনো ফ্যাক্টর না, আপডেট ওল্ডেড কোনো ব্যাপার না। আপডেট যেসব মেশিন বেরোচ্ছে কি হয়, একটু সুবিধা আছে, ইজি হয়। হ্যাঁ, ম্যানুয়ালের বদলে মেশিন এসছে, তো ম্যানুয়াল মেশিন যাই করো না কেন, তুমি মাসেলকে খাটাও, প্রোটিন দাও, রেস্ট দাও, মাসেল ডেভেলপ করবে, ব্যাস ব্যাস। মাইন্ড ফ্রি রাখো, আর গুরুর কাছেই পড়ে থাকো, 10 জায়গায় গুরু খুঁজো না, গুরুর কাছেই পড়ে থাকো, আর যেখানে ব্যায়াম করবে এক জায়গায় করো, একদম একদম, ক্লাব চেঞ্জ করে লাভ হবে না। আরেকটা দাদা আমার কথা জিজ্ঞেস করার আছে যে এখন তো মানে এটা তো একটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে, তো সেই দিক থেকে দাঁড়িয়ে যেটা তুমি কথাটা বললে যে গুরুকে মানো, সেই রেসেই আমি বলছি, সেটা যেহেতু এটা বিজনেস ওরিয়েন্টেড হয়ে গেছে, তো আমি তো এক গুরুতে নাও বিশ্বাস করতে পারি। আমি আজকে মনে হচ্ছে আমার এইখানে আমার ভাল লাগছে, এখানে করছি, আমার পরবর্তী 6 মাস পর মনে হলো না আমার পাশে যে জিমটা আছে সেটার অপশন আরো ভালো, সেখানকার গুরু বা ট্রেনার আরো ভালো, তো আমি সোয়াপ করে ওখানে চলে গেলাম। তো সেই ক্ষেত্রে তো আমার এই যে তুমি যে কথাটা বলে যে গুরু তাকে মানা, সেটা তো আমার সেই ক্ষেত্রে হচ্ছে না, তো সেই ক্ষেত্রে তুমি কিভাবে বলবে? এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আমি মনে করো আজকে আমি এই জিমেতে ব্যায়াম করছি, তো এই জিমে ওয়ার্কআউট করতে করতে আমার যেটা হচ্ছে, মনে হচ্ছে আমার ডেভেলপ হচ্ছে না। যদি মনে হয় কখনো যে আমার ডেভেলপ হচ্ছে না, আমার যে গুরু আছে সে হয়তো আমাকে শেখাতে পারছে না, আমাকে যে ওয়ার্কআউট দিচ্ছে আমি করছি, তো আগে গুরুর দিকে আঙুল তোলার আগে
আগে নিজের দিকে আঙুল তোলো। হুম। একটু আগে বলছিলাম হুম। একটা আঙুল যদি হুম। তুমি দেখাও, তিনটে আঙুল তিনটে লেগে আঙুল তোমার দিকে হ্যাঁ, আছে। হ্যাঁ। তো তুমি গুরুর দিকে আঙুল দেওয়ার ক্ষেত্রে আগে তুমি ভেবে নাও যে গুরু যা বলছে হুম। সবকিছু মেনটেন করছো কি? একদম। খাওয়া, হুম। ঘুম, হুম। ব্যায়াম হুম। সবকিছু কি মেনটেন করছো? হুম। যদি বলো হ্যাঁ, হুম। তাহলে বলবো হ্যাঁ। হুম। একটা সময় দাও, সার্টেন টাইম, 6 মাস 1 বছর হুম। গুরুকে সময় দাও। হুম। তারপরে কি যদি রেজাল্ট না পাও, তোমার তোমার এই তিনটে জিনিস ফ্যাক্টর হুম। যদি তোমার করার পরেও যদি তুমি রেজাল্ট না পাও, হুম। 6 মাস 1 বছর পরে গিয়ে তুমি গুরুকে চেঞ্জ করো। কিন্তু হ্যাঁ, যে পাস্ট গুরু তাকে অপমান করো না। একদম। যে গুরু আমাকে রেজাল্ট দিতে পারেনি, খারাপ, এইটা ওইটা আঙুল তোলার দরকার নেই। একদম। হ্যাঁ ঠিক আছে, তোমার পছন্দ হয়নি, তুমি চেঞ্জ করেছো, হতেই গুরু পারে, ঠিক আছে। হ্যাঁ। গুরু গুরুকে গুরু গুরু। কখনো অসম্মান করা উচিত যায় না, নয়। একদমই আর একদমই। এটা যদি তুমি ভেবে নাও যে তোমার আজকের এইখানে যে জিমেতে যে কটা মেশিন আছে, হুম। সামনে মেশিনে তোমার আপডেট অনেক মেশিন আছে, আপডেট গুরু আছে, হুম। তুমি যদি ভাবো যে চেঞ্জ করে যাবে, এটা বড় ভুল করবে। একদম একদম। মেশিনে হুম। বা ওয়ার্কআউটে হুম। বডি হবে না, হুম। ডায়েটে তোমার আগে ডায়েট থেকে ঠিক ডায়েটে তোমার চেহারা চেঞ্জ হবে। ডায়েটটাকে ঠিক করে নাও, হুম। তারপরে গিয়ে ওয়ার্কআউট, রেস্ট, এই তিনটে ব্যাস, মিলিয়ে। ব্যাস। তো তুমি জিম যদি চেঞ্জ করো, হুম। গুরু চেঞ্জ করো, লাভ হবে না। একদম আগে নিজের একদম। দিকে বললাম, একটা আঙুল অন্যের দিকে তাকানোর থেকে তিনটে আঙুল আগে লেগেছে। তিনটা আঙুল নিজে হুম। তুমি আগে ঠিক করে নাও যে তোমার খাওয়া, ঘুম, হুম। ব্যায়াম সব ঠিক হচ্ছে কিনা। একদম যদি করতে না পারো, তাহলে একই জায়গায় থেকে যাও, একদম। একই গুরুর কাছে থেকে যাও। আরেকটা দাদা, আমার পরের প্রশ্নটা হচ্ছে যে, যেটা আমরা কয়েক বছর আগেও দেখতে পাইনি কিন্তু রিসেন্টলি তাও দেখতে পাচ্ছি, মানে বিশেষ করে আফটার কোভিড, যে সেলিব্রিটি হোক, নন সেলিব্রিটি হোক, যাই হোক না কেন, সেখানে আমরা দেখতে পেয়েছি অনেক এরকম খবর আমরা দেখেছি বা শুনতে পেয়েছি যে কার্ডিয়াক অ্যারেস্ট বা হার্ট অ্যাটাকে মারা গেছে অনেকে, জিম করতে করতেও মারা গেছে। সেটা আমাদের বাংলারও অনেক ছেলেপেলেরা রয়েছে বা সেলিব্রিটিরাও রয়েছে, ইনফ্যাক্ট অনেক ফেমাস সেলিব্রিটিও রয়েছে। তো আমি তো এতদিন পর্যন্ত বডি বিল্ডারও আছে, বডি বিল্ডারও আছে, ওদের দিকে আঙুলটা বেশি যায়। বডি বিল্ডারও হ্যাঁ, আছে। বডি বিল্ডারে ইনফ্যাক্ট যেই বডি বিল্ডারের দিকে যায় তখনই, যেহেতু ব্যাক অফ দ্য মাইন্ডে সবার চলতে থাকে বডি বিল্ডার মানে ওরা স্টেরয়েড নেয়, ওরা সাপ্লিমেন্টস নেয়, ওরা ক্যাপসুল নেয়, ওরা ABCD অনেক কিছু জেড নেয়, অব্দি সব নিয়ে নেয়, তাই জন্য ওদের কার্ডিয়াক অ্যারেস্টটা হচ্ছে। কিন্তু যারা ওইসব নেয় না, যারা নর্মাল জিমে যায়, তাদেরও কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে। তো এই এই জিনিসটা হঠাৎ করে কেন জিম যারা করে তাদের দিকেই চলে যাচ্ছে, যেখানে হুম। আজকের দিনে দাঁড়িয়েও ডাক্তাররা বলে যে আপনাকে যদি ফিট অ্যান্ড ফাইন রাখতে হয়, ইউ হ্যাভ টু গো টু দ্য জিম। তাহলে একদম। সেই ভালো ডাক্তার, ভালো ডাক্তার, হ্যাঁ, যারা বোঝে এই ভালো sense টা, ডাক্তার, হ্যাঁ। হ্যাঁ। তাহলে সেই ক্ষেত্রে আজ আমাদের এই কথাটা কেন শুনতে হয়, সেটা যদি একটু তুমি এক্সপ্লেন করে বলো। এই ব্যাপারটা অনেকটা অনেকটা বিতর্কিত, তবুও হুম। বলবো হুম। যে যখনই কোনো কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে, তখন আমাদের সেলিব্রিটি হোক, হুম। আমাদের জিমের মধ্যে করতে করতে হোক, হুম। ম্যাক্সিমাম ক্ষেত্রে জিমের মধ্যে Gym-এ, করতে করতে, হ্যাঁ, সে সেলিব্রিটি হয়ে যায় না, হুম। হ্যাঁ, জিমের মধ্যে ঢুকলে তখন ওটা জিমের দিকে আঙুল তোলা হয়, ব্যায়ামের দিকে তখন ওটা হ্যাঁ, খারাপ ভাবে নেওয়া হয়। একদম। দেখো, হার্ট অ্যাটাক তো সবারই হয়, হুম। হুম, হুম। অসুস্থ সবাই হতে পারে, হুম। সে ব্যায়াম করতে করতে হোক, হুম। আর রাস্তায় একটা লোক যেতে একদম। মাথা মাথা ঘুরে পড়ে যেতে পারে, হ্যাঁ। হ্যাঁ, সেটাও হয়। হ্যাঁ। একজন ফুটবলার সে খেলতে খেলতে করতে হতে পারে, পারে। ক্রিকেটার সে করতে ক্রিকেটার পারে, হ্যাঁ, একটা ডান্সার সে ডান্স করতে করতে হতে করতে পারে। পারে, এবং হয় হয়। হয় হুম। যেহেতু জিমের মধ্যে হয়, সেটা নিয়ে একটু কেওয়াস হয়। হুম। কারণ কিছু লোকজন অপছন্দ করে জিমটা, হুম। নিজেরা ফার্স্ট এডে ভোগে, হুম। হ্যাঁ, বলতে আপত্তি নেই, ফার্স্ট এডে ভোগে, নিজেরা জীবনে কোনো কিছু করতে পারিনি, জীবনে কোনো কিছু করতে পারিনি, হ্যাঁ, অন্যের হ্যাঁ ডেভেলপ দেখে হ্যাঁ, হিংসায় জলে, জলে। যে মাসের লোক তৈরি হয়ে গেল, তার হ্যাঁ। তৈরি হয়ে গেল, আমি তো করতে পারলাম না, এত বছর করছি। হুম। তো এরকম অনেক কিছু ব্যাপার নিয়ে হুম। যেটা হয় সেটা হচ্ছে, হুম। আমাদের যখনই একটা বডি বিল্ডার যখনই কোনো ভাবে মরে যাওয়া হোক, হুম। হার্ট অ্যাটাক হয়ে হোক, কোনো রকম হসপিটালাইজ হয়ে যাক, সবকিছু নিয়ে যখনই হয়, তখনই আঙুলটা তোলা হয় যে এইসব উল্টোপাল্টা স্টেরয়েড মেডিসিন, হ্যাঁ, সাপ্লিমেন্ট, এইসব খেয়ে হুম। এগুলো হচ্ছে। হুম। হুম। কিন্তু একটা জিনিস মাথায় রাখলেও, প্রথমে যেটা বললাম, মাঝখানে একবার বলেছিলাম হুম। যে জন্ম মৃত্যু যখন কারোর হাতে নেই, নেই। তো সে এরকম অনেক লোক আছে বাথরুমে পড়েও মারা যায়, মারা যায়। হ্যাঁ, টাইলসে হ্যাঁ, মার্বেলে হ্যাঁ। স্লিপ করে পড়ে মারা গেছে। হুম। এবং এই হসপিটালে লাখ লাখ লোক মারা যাচ্ছে, হুম। সবাই কি ব্যায়াম করে? তাহলে সবাই ব্যায়াম করে না। না। সবাই যখন ব্যায়াম করে না, সবাই যখন মারা যাচ্ছে নানা রকম কারণে, যখন মারা যাচ্ছে, তখন একজন ভালো, যখন চেহারা, যখন ভালো কেউ যখন
কোনো কিছু হচ্ছে, হুম। সঙ্গে সঙ্গে কেন তাদের দিকে আঙুল তোলা হবে? একদম। এটা একটা কমন সেন্স হুম। হ্যাঁ মানুষের থাকা উচিত, যে একটা যখনই একটা ব্যায়ামের মানে প্রতিষ্ঠানের মধ্যে হচ্ছে, জিমের মধ্যে হচ্ছে, হুম। বা একটা ভালো যারা ব্যায়াম করে হুম। বা যারা কম্পিটিশন করে, হুম। তো সব তো মানুষ তো না আমরা। একদম। তো যখনই জিম সংক্রান্ত ব্যাপার থাকে, হুম। তখনই কেন এত মানুষ লাফিয়ে ওঠে হুম। যে এইটা খারাপ, হুম। ব্যায়ামটা খারাপ। হুম। ব্যায়ামটা যদি খারাপই হতো, হুম। ব্যায়াম যদি খারাপই হতো, হুম। তাহলে 96-এ যদি আমি হুম। ব্যায়াম যখন শুরু করেছিলাম, তখন যদি 100টা জিম থাকে, হুম। এখন 1000টা হয়ে গেছে। একদম তাই। তাহলে কেন এত জিম বাড়লো? বাড়লো। সাপ্লিমেন্ট যদি খারাপ হবে, হুম। এরকম অনেক লোকের মাথায় ধারণা আছে সাপ্লিমেন্ট খারাপ। হুম। অনেস্টলি আমি বলি, হুম। আমার কাছে সাপ্লিমেন্ট ভালো এই কারণে, আমি 2005 থেকে সাপ্লিমেন্ট খাওয়া শুরু করেছি। হুম। কারণ আমার আর্ন অনুযায়ী, হুম। তার আগে সাপ্লিমেন্ট খাওয়ার ক্ষমতা ছিল না, 96 থেকে হুম। 95 পর্যন্ত খাওয়ার ক্ষমতা ছিল না, হুম। তাই খাইনি। হুম। তো 3 বেলা ভাত খাওয়ারই লোক আমি, এখনো 3 বেলা ভাত খাই। হ্যাঁ অনেস্টলি 3 বেলা ভাত খাই। তো যখন কম্পিটিশন আছে তখন আমার ওই তখন ডায়েটটা চেঞ্জ ডায়েটটাকে একটু চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ। তো আমার 90% আমার হুম। সাপ্লিমেন্টের উপর দিয়ে চলে এখনো পর্যন্ত। এখনো পর্যন্ত। এই আচ্ছা। 2005 থেকে যে শুরু হুম। করেছি, এখনো পর্যন্ত সাপ্লিমেন্ট খাই। মানে 20 বছর। তো 2025। সাপ্লিমেন্ট যখন ভালো, হুম। তো আমি কেন খাবো কেন না? খাবো না? কেন খাবো 100 না? আমি ভালো আছি, হুম। কেন খাবো না? হুম। লোককে কেন খারাপ বলবো আমি? একদম তাই। তুমি মানে একটা কোম্পানির নাম নিয়ে বলছি, আচ্ছা। হ্যাঁ, হুম। রাজামারি আর প্রিয়ামারি যদি এক হতো, হুম। তাহলে দুটো কোম্পানির পজিশন তো এক হতো? হ্যাঁ। কখনোই নয়। হুম। রাজামারির জায়গা আছে, প্রিয়ামারির জায়গা আছে। হুম। খেতে হয়তো একই রকম মনে হতে পারে, হুম। কিন্তু কোয়ালিটি হুম। আলাদা, আলাদা। অনেক আলাদা। 100 নাহলে লোকে ব্র্যান্ডেড জিনিস কেন করবে? 100 বার। 100 বার। একটা নাইকির হুম। ছাপ দেওয়া হুম। ফুটপাতে একটা টি শার্ট, হুম। আর শোরুমেতে নাইকির একটা টি শার্ট, হুম। দুটোর ভ্যালুয়েশন অনেক আকাশ পাতাল বেশি কম, একদম। আর কোয়ালিটি অনেক বেশি, একদম। রেপুটেশনটা অনেক বেশি একদম। কম। তো এই জিনিসটা হুম। মানুষকে বুঝতে হবে, যখন তুমি সাপ্লিমেন্ট খাচ্ছ, হুম। ভালো কোম্পানির খাও, হুম। তার হিস্ট্রি জেনে খাও। হুম। সস্তার 3 অবস্থা, হুম। সাপ্লিমেন্ট ভালো। হুম। আর যেটা খারাপ বলেছি আমি আগেও, হুম। কম্পিটিশনটা খারাপ। হুম। সে তোমার পড়াশোনার ক্ষেত্রে হোক, একদম। চাকরির পরীক্ষা হোক, হুম। পড়াশোনাতে হোক, আর বডি মাঠেই হোক, হ্যাঁ যাই হোক না, মাঠেই হোক, কম্পিটিশনটা খারাপ। কম্পিটিশন। আর কম্পিটিশনটা তখনই ভালো হবে যখনই তুমি কম্পিটিশনটা কম্পিটিশন হিসেবে নেবে, হ্যাঁ। নিজের লিমিট অনুযায়ী চলবে, হুম। নিজেকে ভালো রেখে দিয়ে হুম। সবকিছু করবে, হুম। তখন সেটা কম্পিটিশনটা ভালো। একদম। নাহলে আমি এত বছরে আমি তাহলে ভালো আছি কি করে? একদম তাই। একদম তাই। আমি কি ধোয়া তুলছি পাতা? না। না। এখন এখন না 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 এখন এখন অনেক লোকজন মাতামাতি করছে হ্যাঁ। ন্যাচারাল বডি বিল্ডিং। হ্যাঁ, এই প্রসঙ্গে আসছি একটু। হ্যাঁ, natural। ন্যাচারাল বডি বিল্ডিং ন্যাচারাল সবকিছু হওয়া উচিত। হুম। তাদেরকে আমি বলবো, হুম। হুম। সে সাধারণ পাবলিক হোক, আর আমাদের স্পোর্টস লাভার হোক, হুম। আর বড় বোদ্ধা হোক, হুম। তাদেরকে বলবো, ন্যাচারাল যখন তুমি হুম। গরুর দুধটাও পাও না, গরুটাকে ইঞ্জেকশন মেরে 5 লিটারের জায়গায় যখন 10 লিটার তুমি দুধটা বার করে নিচ্ছ, হ্যাঁ। একটা মুরগিকে যখন 45 দিনে তুমি তাকে মার্কেটে দিয়ে দিচ্ছ, হুম। সবজিটাকে যখন কালারফুল দেখতে চাইছো মার্কেটে, সবজিটাকে বাঁচানোর জন্য যখন তুমি সার ব্যবহার করছো, তাহলে তুমি ন্যাচারালটা কোথায় পাচ্ছ বাবা? পাচ্ছি। তুমি তুমি না তুমি ন্যাচারাল বলছো, ন্যাচারাল বডি বিল্ডিং করছো, ন্যাচারাল প্লেয়ার হতে চাইছো, ন্যাচারাল থাকতে চাইছো, হ্যাঁ। তো তুমি তো খাচ্ছ তো সব আর্টিফিশিয়াল। ইভেন মাছেও ইনজেকশন সবকিছু A to Z সবকিছু জানি। হ্যাঁ, বয়সটা তো অনেক হয়েছে। হ্যাঁ, চুল পাকা শুরু করে দিয়েছে। হ্যাঁ, অনেক বছর অনেক কিছু দেখেছি, বলিনি, হ্যাঁ। হ্যাঁ। বলি না, 100 বার। বিতর্কিত ব্যাপার তো সব। হ্যাঁ। কিন্তু আমি বলবো, হ্যাঁ। এই ন্যাচারাল ব্যাপারটা হ্যাঁ। তুমি ন্যাচারাল তখনই পাবে যখন তুমি নিজে চাষ করবে, কাল্টিভেশন করবে। একদম এগ্রিকালচার ডিপার্টমেন্ট। মাছ, মাংস, ডিম সব নিজে যখন করবে, বাড়িতে বা ফার্মে করবে, খাবে, তখন তুমি বলবে হ্যাঁ ন্যাচারাল আমি। একদম যেটা আমি মার্কেট থেকে কিনছি না, আমার নিজের গ্রাউন্ডে। হ্যাঁ, তুমি মার্কেট থেকে সবকিছু কিনে নিয়ে খাচ্ছ, তারপর তো বললাম না সেই ধরা পড়লে চোর, না হলে তুমি সাধু।
হ্যাঁ, একদম একদম। ট্যাবলেট খেয়ে হ্যাঁ হ্যাঁ তুমি ভাবছো ন্যাচারাল তুমি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ তাহলে কি করে তুমি ন্যাচারাল হলে? যাই হোক, তো এই ন্যাচারাল আর্টিফিশিয়ালটা কোনো ফ্যাক্টর না। হুম কম্পিটিশন যখন করবে তখন কম্পিটিশনের মতো করো, হুম। কোন কম্পিটিশন করবে সেটা তোমার ব্যাপার, ন্যাচারাল করবে কি আর্টিফিশিয়াল করবে সেটা একদম তোমার ব্যাপার। একদম। সেটা নিয়ে বিতর্কতে এসো না, হ্যাঁ বা কাউকে দিয়ে আঙুল তোলো না যে ও আর্টিফিশিয়াল আমি ন্যাচারাল, এটাও করো না। তোমার যেটা চয়েস তুমি করো, একদম যেটা অন্যের চয়েস সেটা অন্যকে করতে দাও। একদম। ভালো থাকা খারাপ থাকা যার যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। হুম কে কি করে, কে খারাপ আছে কে ভালো আছে, তুমি জাজ করতে যাও না। একদম একদম। মানুষের যে যার ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, কেউ হয়তো ন্যাচারাল, যেটা কোট আনকোট যাই হোক না কেন, হ্যাঁ, ন্যাচারাল থাকতে চাই ন্যাচারাল। আর কেউ যদি মনে করে না আমার সেরকম ফুড ক্যাপাসিটি নেই, আমাকে তার জন্য সাপ্লিমেন্ট নিতে হবে, তা আমি নেব। আর আরো একটা ব্যাপার, আমার আমার কথা বলি, হুম। আমি যে সকাল 6টার সময় 6:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে যাই, হুম। রাত 10টার সময় বাড়িতে ঢুকি, এটা প্রতিদিনের শিডিউল। মোটামুটি ধরে নাও ম্যাক্সিমাম টাইম। আচ্ছা। তো রাত 10টার সময় 10:30টার সময় বাড়িতে ঢুকি, হুম। এই সারাদিনে কত খাওয়া ক্যারি করবো? একদম তাই। একদম তো আমার সবটাই আমার হুম। সাপ্লিমেন্টের মধ্যে চালাতে হয়। একদম তো আমি সাপ্লিমেন্ট যেটা খাই সেটা ভালো কোম্পানির খাই, একদম। ভালো দেখে খাই, যাতে ফিডব্যাকটাও ভালো হয়। এত বছর ধরে আমি ভালো আছি। একদম তাই। আর এই ন্যাচারাল সম্পর্কে আরেকটা কথা, বড় একটা হাস্যকর বিষয়, হুম। যে কিভাবে নেবে জানি না, হুম। এই অলিম্পিক গেমটা যেটা হয়, হ্যাঁ সবাই তো জানে ডোপ টেস্ট হয়। হ্যাঁ। তো ডোপ টেস্ট হয় মানে কি সবাই কি ন্যাচারাল, সবাই কি সাধু? অনেস্টলি তুমি আমাকে বলো। একদম তাই। না, সেটা এই তো যে একটা ব্যাপার। রাশিয়া আমেরিকা চীন জাপান এরা এত ভালো ভালো পারফরমেন্স দেয়, হুম। ধরা পড়ে শুধু আমাদের ইন্ডিয়া। ইন্ডিয়া। ডোপ টেস্টে শুধু ধরা পড়ে আমাদের ইন্ডিয়া। হুম। হ্যাঁ, তখন হয়তো কোচ বলে না আসলে ও জ্বরের ওষুধ খেয়েছিল। আরে বাবা, জ্বরের ওষুধ খেয়েছিল, জ্বরের ওষুধে কি ইনগ্রিডিয়েন্টস আছে? Ingredients। হ্যাঁ, তোমার তো বোঝা উচিত কোনটা ব্যান্ড আছে কোনটা ব্যান্ড নেই। একদম তাই। একদম তাই। তো যত কান্ট্রি আছে, এই যে অলিম্পিক গেম হয়, হুম। সবাই 19-20 করে, সবাই 19-20 করে। 100 বার। ওই যে বললাম, ধরা পড়লে চোর নালে সাধু তুমি। হুম হুম অত বড় একটা গেম, অলিম্পিক গেম, অত ভালো পারফরমেন্স, হুম মানে ইভেন আমি বলি তোমায় হুম যে রিং এতে দেখাচ্ছে, হুম। হ্যাঁ, যে পোল ভোল্ট করছে, পোলে দেখাচ্ছে, হুম। তো তাদের এমন ভালো ভালো চেহারা, আমাদের ভালো ভালো বডি বিল্ডার অত ভালো চেহারা, ফেল হয়ে যাবে। হুম তো কি করে হয়? কি করে হয়? হুম ন্যাচারাল। হুম। একদম একদম তো একদম। যাই হোক, সেটা ডোপ তো টেস্ট থাকবে। হয়। হুম। ডোপ টেস্ট মানেই ন্যাচারাল ব্যাপারটা নয়, বা ডোপ টেস্ট মানে অনেক কিছু ইনগ্রিডিয়েন্টস তুমি নিতে পারো না। একদম, যেগুলো ব্যান্ড আছে। ব্যান্ড আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অনেক সাবস্টেন্স আছে, ব্যান্ড Band আছে। আছে। তবে হ্যাঁ, এটা একটা কথা, এই পাশাপাশি আরো জিনিস যেটা বলি এত বছরের নলেজে, হুম যে অনেক কিছু আছে ব্যান্ড যেগুলো হয় সেগুলো আছে, যেগুলো ব্যান্ড নয় সেগুলো আছে। হুম সবকিছুর হুম। একটা লাইফ, হাফ লাইফ ফুল লাইফ বলে কথা আছে। একদম একদম যে তুমি একটা প্যারাসিটামল খেলে হুম। সেটা কতক্ষণ পরে আবার খেতে পারো আরেকটা। একদম। ডাক্তার হয়তো বলে দিল হুম। যদি খুব জ্বর আসে প্যারাসিটামল খেলে তুমি একটা খাওয়ার অন্তত 4 ঘন্টা তোমাকে খেতে রেস্ট দিতেই হবে, 4 ঘন্টা পরে একটা খেতে পারো। হুম। এই যে 4 ঘন্টা পরে খাবে মানে হচ্ছে ওই 4 ঘন্টা হচ্ছে হাফ লাইফ। একদম মেডিসিনের হাফ লাইফ হচ্ছে, ওই মেডিসিনটা হাফ লাইফ হচ্ছে 4 ঘন্টা। তো 4 ঘন্টা পরে ও আর কাজ করবে না, একদম তাই। তারপর 4 ঘন্টা পরে তোমার যদি জ্বর থাকে আবার খেতে হবে। একদম, মানে ডিউরেশনটা ওটা বুঝিয়ে দিল। হ্যাঁ, এই ডিউরেশন, এই টাইম পিরিয়ডটা হচ্ছে হাফ লাইফ। একদম। আর ফুল লাইফ হচ্ছে ওই যে তোমার প্যারাসিটামলটা বডিতে যে ঢুকলো, হুম। কতদিন তোমার বডিতে থাকবে, থাকবে। ইউরিন স্টুল দিয়ে যে বেরোবে, বেরোবে। ও তো থাকবে না। হুম। কোনো জিনিসই চিরস্থায়ী না, নয়, কোনো না, জিনিস চিরস্থায়ী নয়। না। আজকে আমার চেহারা ভালো আছে, কালকে আমার চেহারা খারাপ হবে। হ্যাঁ। আজকে আমার ভালো বাড়ি আছে, কালকে আজকে যে ভেঙে পড়বে, হ্যাঁ, হ্যাঁ। রিপেয়ার করতে হবে। হুম। তো কোনো জিনিস চিরস্থায়ী নয়, একদম। আজকে আমি আছি কালকে নেই। একদম তাই। হ্যাঁ, একদম তো তাই। সব যখন অস্থায়ী ব্যাপার, হুম। কোনো জিনিস যখন চিরস্থায়ী নয়, হুম। তাহলে যে বডিতে যে মেডিসিনটা ঢুকলো হুম। সেও থাকবে না। একদম সে তাই। যে কতদিন পরে থাকবে না সেটা হচ্ছে ফুল লাইফ। হুম। এই হাফ লাইফ আর ফুল লাইফ যে জেনেছে, হুম। যে পড়াশোনা করেছে, হুম। সেটার উপর গিয়ে কাজ করেই হুম। আজকের আমাদের এই অলিম্পিক গেমটা হয়। হয়। এবং সবকিছু তাই, হুম সবকিছু তাই। হুম এই হাফ লাইফ ফুল লাইফটা জানতে পারলেই হুম তোমার শরীর ভালো থাকবে, তুমি যেটা চাইছো সেটা পারবে, হুম। আর লিমিট ক্রস করা উচিত নয়, একদমই। তাহলে তুমি ভালো থাকবে। ভালো থাকবে। আরেকটা কথা দাদা, যেটা তুমিও দেখে থাকবে, যে তুমি যখন 96-এ ওয়ার্কআউট স্টার্ট করেছিলে, তখন আমি জানি না দেখেছো কিনা, যেটা এখন খুব বেশি করে দেখছে, মেয়েদের ট্রেন্ডিংটা যেটা
সেটা জিমে হোক, এসি জিমে হোক, নন এসিতে হোক, যাই হোক ওয়ার্কআউট করে, কম বেশি করে করে। তো সেটা তুমি কিভাবে তোমার দৃষ্টিভঙ্গিতে বা তোমার কি তার মধ্যে ওপিনিয়ন রয়েছে? মেয়েদের ক্ষেত্রে ওয়ার্কআউটটা, ওয়ার্কআউট ছেলে মেয়ে সবার ক্ষেত্রেই করা উচিত। হ্যাঁ, সেটা তো 100 বার। আমার ছেলেরা তো করছে। আমার ওয়াইফকেও আমি জিমেতে পাঠিয়েছিলাম, ওয়ার্কআউট করতে পাঠিয়েছিলাম। তো এখন সময় হয় না বলে, তাই করতে পারছে, অসুবিধা আছে বলে তো এখন করতে পারছে না। ছেলে মেয়ে অ্যাজ এ মানুষ হিসাবে সবাইকে অ্যাক্টিভ থাকা উচিত। একদম। সে কোনো খেলাধুলার মাধ্যমে হোক, কোনো ভালো কাজকর্মের মাধ্যমে হোক, অ্যাক্টিভ থাকতে হবে, একটু শারীরিক পরিশ্রম করতে হবে। তো ঘরে যারা মহিলারা কাজ করেন সেটা অবশ্যই শারীরিক পরিশ্রম, সেটা আমি ছোট করে বলছি না, কিন্তু আমাদের জিমে যেটা করা হয় সেটা একটু আলাদা। ঘরের কাজের থেকে জিমের পরিশ্রমটা একটু অন্যরকম ভাবে হয়। টোটাল বডি, মাসেল, জয়েন্ট সব কিছুর উপরে গিয়ে একটা মানে বলতে পারো সিস্টেমেটিক্যালি একটা ভালো ওয়ার্কআউট সেটা জিমে গিয়েই সম্ভব, সেটা ঘরেতে হবে না। তার জন্যই করা। হ্যাঁ, তার জন্য করা। আগেকার দিনে আমাদের গ্রামের মা মাসিরা, এখনো আছে অনেকে, সারাদিন বাড়ির বাইরে মাঠে ঘাটে কাজ করে বেড়ায়। তো তারা ফিট আছেন, আমাদের ক্ষেত্রে ঘরের মধ্যে শুধু কাজ বাজ হয়, বাইরে অল্প কাজ হয়। তো সেক্ষেত্রে আমাদের সবারই দরকার যে জিমে গিয়ে ওয়ার্কআউট করা বা যোগাসন করা, কি যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকা উচিত। ছেলে মেয়ে সবারই থাকা উচিত, তাহলে কি শরীরটা আমাদের ঠিক থাকবে। আর এখনকার দিনে এখন যারা মহিলারা যারা ওয়ার্কআউট করতে আসছেন, অনেকের মধ্যে তাদের মধ্যে চাইছেন কম্পিটিশন করতে। কম্পিটিশনটা করার কিছুই না, তারা চাইছে আমার একটা নাম হোক, হ্যাঁ, বা আমাকে একটা সম্মান, একটা সম্মান পাই। তো সেটা করতে গিয়ে যদিও আমাদের ছেলেদের ক্ষেত্রে যতটা কষ্টকর, তার 10 গুণ বেশি কষ্টকর মেয়েদের ক্ষেত্রে একটা মাসেল তৈরি করা বা একটা ফিটনেস চেহারা আনা। তো সবকিছু ওভারকাম করে তারা করছে যে তাদেরকে হ্যাটস অফ করা উচিত, তাদের ক্ষেত্রে কখনো আঙুল তুলে করা উচিত নয়, বলা উচিত নয় যে ওর ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, ওর মাসেল তৈরি গেছে, ছেলেদের মতো দেখতে লাগছে। হ্যাঁ, কখনো তাকে আঙুল তোলা উচিত না। তুমি পারছো না, তোমার চয়েস নয়, তোমার চয়েস আলাদা, ঠিক আছে, হতেই পারে। কিন্তু সে যেটা করছে সেটা অ্যাপ্রিসিয়েট করতে না পারো, হ্যাঁ, তাকে ডমিনেট করো না। একদম তাই, এনকারেজ করতে না পারো, করার দরকার নেই, কিন্তু তুমি তাকে খারাপ বলো না, তাকে ডিসকারেজ করো না। হ্যাঁ, এরকম ভাবেই ব্যাস আমাদের সবাই ব্যায়াম করা উচিত, সবারই মোটামুটি সুস্থ থাকা উচিত, এটাই লক্ষ্য হওয়া উচিত। দাদা কিন্তু এই কথাটা বারবার বলে যে ব্যায়াম করা মানে এই নয় যে তোমাকে সেখানে বডি বিল্ডারই হতে হবে। ব্যায়াম করা মানে এই ব্যাপারটাই যে তুমি যাতে ফিট অ্যান্ড ফাইন থাকো, ডেইলি বেসিসে তোমার কাজগুলো করতে পারো, আর যাতে, যেটা দাদা নিজেই বলছে, যে ডাক্তারের থেকে অনেক দূরে থাকে। এটাই হচ্ছে ব্যাপার, যেটা আজকালকার দিনে খুব একটা এসেনশিয়াল আর ইম্পর্টেন্ট জিনিস। আর দাদা আমার নেক্সট প্রশ্ন হচ্ছে যে তুমি তো 96 থেকে ওয়ার্কআউট করছো, ঠিক আছে, তুমি ট্রেনিং অ্যাজ এ ট্রেনার হিসেবে কত বছর ধরে রয়েছো? ট্রেনার হিসেবে 2004 থেকে আছি। আচ্ছা, 2004 থেকে অনওয়ার্ডস এখনো রয়েছে? 2004 থেকে ট্রেনিং করাচ্ছি। হ্যাঁ, এত বছরে যেটা হয়েছে আমার, আমি এক্সারসাইজ করেছি, ওটা একটা দিক, আমি কম্পিটিশন করেছি, ওটা একটা দিক, আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে এটা একটা দিক, সব আলাদা আলাদা হয়ে। আমি ব্যায়াম করেছি, আমার শখে ব্যায়াম করেছি, আমি কম্পিটিশন করেছি, সেটাও আমার শখে করেছি, এখনো করে যাচ্ছি। আমি শেষটাকে এনজয় করি, তাই এখনো করে যাচ্ছি। আমি অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করেছি, এটা আমার একটা প্রফেশন হিসাবে এটা চলে এসেছি। আমি যদি কম্পিটিশন নাও করি, ব্যায়াম যদি নাও করি, তো এখন আমি অ্যাজ এ প্রফেশন হিসাবে আমি ট্রেনার হিসাবে থেকে যাব। একদম তাই। তো এরকম অনেকেও আছেও যারা কম্পিটিশন করছে না, অ্যাজ এ কোচ হিসাবে বা অ্যাজ এ ট্রেনার হিসাবে এখন কাজ করে যাচ্ছে। হ্যাঁ, তো ঠিক আছে, সব আলাদা আলাদা রাস্তা। এটা আমার যেটা পেয়েছি কম্পিটিশন থেকে, যেটা পেয়েছি সেটা তো বললাম, যে স্টেজে উঠে যে হাততালিটা, যেটা আমার দেশকে রিপ্রেজেন্টেটিভ করা বলো। কিছুদিন আগে আমি তোমার ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন করে এসেছি বোম্বে থেকে, তার আগে সেরুতে গেছিলাম, সেরু ক্লাসিকে 4th হয়েছি। আচ্ছা, তো এই যে পরপর যে আমার অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্ট গুলো আমার ভালো লাগার ব্যাপার আছে, এগুলো দেশকে রিপ্রেজেন্টেটিভ করার ব্যাপার আছে, দেশের হয়ে, আমার স্টেটের হয়ে। আমি যখন স্টেজে যাই, যখন আমাকে ডাকে,
ফার্স্ট প্লেস গোস টু সমীর হালদার, হুম, কেম ফ্রম ওয়েস্ট বেঙ্গল। হুম, তো এটাই হচ্ছে আমার বড় পাওয়া, বড় পাওয়া। বুক ভরে ওঠে, একদম, এটাই পাওয়া। একদম। হ্যাঁ, বা কেম ফ্রম ইন্ডিয়া। হুম, তো এইগুলো হচ্ছে পাওয়া। একদম, এই পাওয়াটা আমি জানি না আমি অন্য কোনো প্রফেশনে গেলে পেতাম কিনা। তো এটা আমি পেয়েছি। একদম, একদম। পুরো হল ভর্তি লোক হুম, আমাকে চেনে না, হুম, আমার টাং নম্বর ধরে আমাকে আমাকে এনকারেজ করছে। হুম, হ্যাঁ, তো এটাই হচ্ছে পাওয়া, একদম, একদম, একদম তাই, যেটা হচ্ছে আমার কোটি কোটি টাকা দিলেও আমি পাবো না। একদম না, হ্যাঁ, আমার পকেট ভরবে কিন্তু মন ভরবে না। একদম তাই। আর অ্যাজ এ ট্রেনার হিসাবে যেটা বলছি, অ্যাজ এ ট্রেনার হিসাবে 2004 থেকে যখন ট্রেনিং করিয়েছি, হুম, হুম, সারা মাস কাজ করে 500 টাকা পেয়েছি। আচ্ছা। কারণ আমি তখন জুনিয়র, হুম, বিগিনিয়ার, হুম, ফার্স্ট জিম আমার হুম, বাড়ির কাছাকাছি ছিল। হুম, তো আমার কাছে মনে হয়েছিল যে আমাকে কাজ শিখতে হবে, হুম, টাকাটা মুখ্য নয়। বরাবরই আমার কাছে টাকাটা মুখ্য নয়, হুম, সবকিছুর জন্য টাকার দরকার আছে, হুম, কিন্তু টাকাটাই শেষ কথা নয়। হুম, তো আমার যখন জিমে যখন আমি কাজ শুরু করি, সারা মাসে দিনে দুবেলা যেতাম, 500 টাকা পেতাম। তো এখন এত বছর পরে ভগবানের কৃপায় আমার ছাত্রকেও বলি, হুম। তো এখন ঘন্টায় 500 টাকা পাই। যেটা 100 তো বার হ্যাঁ, তুমি তো ডিজার্ভ তো করো, এত তুমি বছর ডিজার্ভ এত করো। বছর ধরে রয়েছি, এত বছর ধরে যে রয়েছি প্রফেশনে, হুম, আমার আর্থিক উন্নতি কতটা হয়েছে, হুম, তার থেকে বেশি যেটা আমার উন্নতি হয়েছে, প্রচুর লোকের, অসংখ্য লোকের ভালোবাসা, আর সম্মান। সম্মান, শ্রদ্ধা, এগুলো অর্জন করেছি। হুম, ডে ওয়ান যে জিমে শুরু করেছি, এখনো পর্যন্ত যা চলছে, সব জিম আমার কাছে ভালো, হুম। সব মেম্বার আমার কাছে ভালো। হয়তো বিচ্ছিন্ন ঘটনা হয়তো থাকতে পারে, সেটা তো থাকতেই পারে, বিচ্ছিন্ন ঘটনা সেটা তো একটা দুটো হয়তো থাকতে পারে, থাকতে পারে। মনে নেই, হুম। মনে রাখি না, মনে নেই। ওইসব মনে হ্যাঁ, রেখে লাভ নেই। আর ম্যাক্সিমাম কিন্তু 99.9% হুম, লোকজন আমাকে পছন্দ করে, হুম। ওনার মেম্বার সবাই আমাকে পছন্দ করে, সবাই ভালোবাসে, সবাই সবার ইনভিটেশন আমাকে পাঠায়, সবার সবার আমি আমি অনুষ্ঠানে, আমি আছি 99.9 এর মধ্যে। সবার সবার অনুষ্ঠানে, হ্যাঁ, বাড়ির অনুষ্ঠানে আমাকে ইনভাইট করে। হুম, তো এইগুলোই হচ্ছে পাওয়া। একদম, একদম। আমি ট্রেনিং ট্রেনিং লাইনে আমার বলতে পারো আজকের আর কিছুদিন পরে আমার টিচার্স ডে হবে, হুম, 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 হুম। সেপ্টেম্বর তো 5th চলে যাচ্ছে, সেপ্টেম্বর। 5th সেপ্টেম্বর। তো এই এত বছর যে পাওয়া না, হুম, অ্যাজ এ ট্রেনার হিসাবে, হুম, টিচার হিসাবে, এই এত কিছু পেয়েছি, তো এই প্রফেশনে আমি না আসলে পেতাম না। একদম তাই। এরকম আমি মানে এরকম অনেক কিছু মনে পড়ে যায়, অনেক কিছু আছে ঘটনা, হুম, যে কোনো জিম আমি ছেড়ে দিচ্ছি, মেম্বার থেকে শুরু করে কেয়ারটেকার, হুম, ওনার সবাই আমার জন্য কাঁদছে। কাঁদছে, হুম, সবার চোখ ছলছল চলচল করছে, করছে। সবাই এতটাই ভালোবাসে আমাকে। একদম তাই, একদম। এবং কোনো মানে জিমে দেখা যাচ্ছে আমি হুম, একদিনের জন্য হয়তো গেছি, দুদিনের জন্য গেছি, হুম, হয়তো তারপরে যেতে পারিনি, হুম, তারপরেও আমাকে সবসময় সেই জিমেতে আমাকে ওয়েলকাম করে। হ্যাঁ, কোনোদিন ছেড়ে দিয়েছি, তবু বলে বাবু আসিস হুম, জিমে, হুম, আসবি না কেন? হুম। আমি না গেলে রাগারাগি করে, আমার তো সময় হয় না। হ্যাঁ, তো এইগুলো হচ্ছে পাওয়া। একদম, একদম। এরকম অনেক ঘটনা আছে যে আমার স্টুডেন্ট আমাকে স্যার বলছে, তার বাবা মাও আমাকে স্যার বলছে, এবং এটাই পাওয়া যে সেই ছাত্রটা হয়তো আমার ছাত্র বা ছাত্রী, হুম, সে হয়তো তার বাবা মার কথা শোনে না। হুম, হ্যাঁ, তো তার বাবা মা বলছে স্যার আপনাকে মাথায় করে রাখে, আমাদের পায়ে করে রাখে। তো এইগুলো হচ্ছে পাওয়া, এইগুলোই হচ্ছে পাওয়া। একদম, একদম, একদম। এগুলো অন্য প্রফেশনে গেলে পাওয়া যায় না, একদম পাওয়া যায় না। একদমই না। তো আমি অ্যাজ এ ট্রেনার হিসাবে এই যে এই এত বছর ক্রস করে এসেছি, হুম, এগুলোই পেয়েছি। একদম তাই। তো দাদা, তুমি তো এত বছরের কেরিয়ারে তুমি অনেক সম্মান অর্জন করেছো, অনেক মেডেলস পেয়েছো, অনেক কম্পিটিশনে পার্টিসিপেশন করেছো। তার মধ্যে তুমি 9 বার অল ইন্ডিয়া বেসিসে চ্যাম্পিয়নও হয়েছো। অল ইন্ডিয়া বেসিস ছাড়া আর কোন কোন তোমার চ্যাম্পিয়ন গুলো মনের মধ্যে দাগ কেটে রয়েছে এখনো? দেখো, সব তো আমার যখন মানে আমি নর্মাল আমার বেঙ্গল কম্পিটিশন যখন হয়, হুম, সেটাও আমার মনে থাকে। হুম, যখন আমি ন্যাশনাল লেভেল, ইন্টারন্যাশনাল লেভেল, সবগুলোই আমার মনে থাকে, সবগুলোই মনে থাকে। হুম। কারণ স্টেজটা আমি সবসময় জন্য এনজয় ভালো করি। আছে, হ্যাঁ। স্টেজে হ্যাঁ, ওই লোকে হাততালি, হুম, লোকে মেডেল হুম, আমাকে সবাই যে দেয়, হুম, পাই, হুম। এগুলো হচ্ছে আমাকে সবসময় সবসময় আমাকে দামি। একদম। ছোট বড় বলে কিছু নেই, কিছু নেই। একটা করে আমার সামর্থ্য অনুযায়ী একটা করে লাইন ক্রস করছি, হুম,
হ্যাঁ, কোনো সময় বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি, কোনো সময় আমি ন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি, কোনো সময় আমি ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন হয়েছি। তো এগুলো আস্তে আস্তে আমি লেভেল ক্রস করছি ঠিকই, কিন্তু আমার কাছে কম্পিটিশন। আমি খেলবো, আমি আমার একটা প্লেস একটা সিকিউর করবো, চেষ্টা করি, যা দেবে তাই নিয়ে আসবো, কোনো আর্গুমেন্ট নয়, সবাইকে সম্মান করব। আর এই কম্পিটিশনটা যতদিন পারবো চালিয়ে যাব, একদম যতদিন পারবো চালিয়ে যাব। এবারে আস্তে আস্তে লেভেল ক্রস করার পর এখন ভাবতে হচ্ছে যে আমার কোনগুলো ছাড়া উচিত, কারণ কিছু জুনিয়র আছে, হ্যাঁ, যারা জুনিয়র যারা আসছে তাদের তো জায়গা ছাড়তে হবে। তো আস্তে আস্তে চেষ্টা করছি সেই সব জায়গাগুলো ছাড়া, আস্তে আস্তে এগিয়ে যাওয়ার, উপরে ওঠার। হ্যাঁ, আর কিছু জায়গা ছেড়ে দিয়ে হ্যাঁ সবাইকে সুযোগ দেওয়ার। একদম তাই, ব্যাস এগুলোই কারণ চলছে। সিনিয়ররাই তো সুযোগটা দেবে হ্যাঁ, জুনিয়রদের 100 বার জায়গা ধরে রাখা নয়, জায়গা ছাড়তে হবে। ছাড়তে হবে। আর দাদা, তুমি যেরকম বললে যে তুমি ইন্টারন্যাশনাল লেভেলেও গেছো, পার্টিসিপেট করেছো, তা এখন অব্দি ইন্টারন্যাশনাল লেভেলে তোমার কটা অ্যাচিভমেন্ট রয়েছে? দেখো, আমার কাছে আমার পোটেনশিয়াল আছে, কিন্তু আমার ওই একটাই যেখানে আটকে যাই, ইকোনমি দিক থেকে আমি আটকে যাই। আচ্ছা, তো এরকম অনেক অফার এসেছিল, অনেক যেতেও পারি, কিন্তু আমার ওই ইকোনমি ব্যাপারটাই আমার কাছে সবসময় ডাউন, যার জন্য আমি যেতে পারি না। এইবারে পরপর মোটামুটি 2 বছর হলো একটা শেরুতে খেললাম, তো অনেকটা টাকা ইনফিউজ হয়। হ্যাঁ হ্যাঁ, অনেক। তারপরে মুম্বাইতে খেললাম ইন্টারন্যাশনাল, এটাও অনেকটা টাকা গেল। এবার বাইরে গিয়ে খেলতে গেলে অনেকটা টাকা খরচা। আমি যদি কখনো সেই অ্যারেঞ্জ করতে পারি, বা স্পন্সরশিপ, অবশ্যই আমি খেলতে যাব। হ্যাঁ, তো যখন যে কম্পিটিশনে যাই তখন সেই কম্পিটিশনের মতো প্রস্তুতি নিই, চেষ্টা করি, হয়ে ওঠে না। আমি তো ফ্যামিলিয়ার, একদম একদম, তো সবকিছু আমাকে মেনটেন করে আমার বডি বিল্ডিংটা প্যাশন, কিন্তু বডি বিল্ডিংটাই শেষ নয়, সবকিছু নিয়ে আমাকে চলতে হবে। তো সেই অনুযায়ী আমি সামর্থ্য অনুযায়ী আমি চলার চেষ্টা করি। তো ব্যাস মোটামুটি এইভাবে আস্তে আস্তে যাই, এগিয়ে যাই, দেখি কত দূরে। দাদা আমরা ভগবান মাথার উপরে আছে, তোমরাও আছো, 100 বার আছে, 100 বার আছে, সবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে বলে আমি এত দূর এগিয়ে এসেছি। একদম তাই। আর দাদার মতন এত ভালো মানুষ নিশ্চয়ই ভবিষ্যতে আরো উন্নতি যাবে, আরো অগ্রগতি করবে, সেটা আমরা সবাই চাই। দাদা, আরেকটা জিনিস জানা রয়েছে যে এখন যারা বিগিনার্স রয়েছে, যেহেতু এখন সবার হাতেই আমাদের স্মার্টফোন রয়েছে, সবার হাতে ইউটিউব রয়েছে, আমি দেখেছি অনেক জিমে যেহেতু আমার কভার আপ করা হয়েছে, ইনফ্যাক্ট আমি যেহেতু এখনো ওয়ার্কআউট করি, তো সেখানে আমি দেখি যে অনেকেই কিন্তু হঠাৎ করে জিমে আজকে ঢুকেই কালকে থেকে শুরু হয়ে যায় নিজেদের ট্র্যাডিশনে একটা জিম করার, যে এখানে কোনো কে ট্রেনার কে সিনিয়র ডাজেন্ট বদার, ডাজেন্ট ম্যাটার, কিন্তু তারা একটা নিজেদের প্রোফাইল ক্রিয়েট করে নিয়ে কোনো চার্টের কিছু মেনটেন করে না, কিছু করে না, ওই ইউটিউব দেখে করতে থাকে। প্লাস কারোর কাছ থেকে কোনো ওপিনিয়ন নেয় না, ডিসকাশন করে না, তারা হঠাৎ করে দেখলাম যে বা শুরু করে দেয় যে ক্রিয়েটিন নেওয়া, সাপ্লিমেন্টস নেওয়া উইদাউট এনি কনসার্ন। তো এইটা তুমি কিভাবে ইয়ে দেখো আর কি নিজের চোখে? হ্যাঁ, তো এত বছরে, সত্যি কথা বলতে এত বছরে এটা আমিও নোটিস করেছি। তো এইসব সময়ের সাথে সাথে আস্তে আস্তে মানুষের মাইন্ড চেঞ্জ হয়ে যাচ্ছে, বদলায়। তো আমি যেটা বরাবরই আমার স্টুডেন্টদের বলি, যাদের মনে করি যে হ্যাঁ শুনবে, সে বিগিনিয়ার হোক আর অ্যাডভান্স হোক, সবাইকে বলি যে দেখো, তুমি যখন একটা জিমে যাচ্ছ, জিমের মান্থলি ফিস যদি 1000 টাকা হয়, জাস্ট একটা এক্সাম্পল, যদি 1000 টাকা হয়, সেই জিমের অ্যাটমসফিয়ারের উপরে টাকাটা দিচ্ছ, সেখানকার ইলেকট্রিসিটির উপর টাকাটা দিচ্ছ, ইকুইপমেন্টের উপর টাকা দিচ্ছ, উইথ ট্রেনার। একদম একদম একদম। তো তুমি সবকিছু ব্যবহার করছো, যদি ট্রেনারটাকে যদি ব্যবহার না করো, ওটাই হচ্ছে সবচেয়ে ভুল। তোমার ভুল, তুমি টাকা দিচ্ছ ট্রেনারের, ট্রেনারকে ইউজ করছো না। আবার একজন সিনিয়র ট্রেনার হোক, জুনিয়র ট্রেনার হোক, যেই ট্রেনার হোক, ট্রেনার গুরু গুরু। তোমার যদি কখনো মনে হয় যে হ্যাঁ তুমি গুরুর থেকে বেশি জানো, মনে হতেই পারে, হ্যাঁ তোমার বয়স অনুযায়ী, হ্যাঁ তোমার স্পর্ধা হতেই পারে, ভাবতেই পারো তুমি বাবার উপরে। তোমার হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, হ্যাঁ গুগল জানো, বাবা জানে না, বাবার ডাব্বা ফোন, তুমি ভাবতেই পারো তুমি বাবার উপরে। কিন্তু এটা ভুলে যেও না, তোমার আগে পৃথিবীতে বাবা এসছে, বাবা বেশি বসন্ত, বাবা হ্যাঁ জায়গা মতো আটকে গেলে তখন বাবাই উদ্ধার করবে তোমার। একদম তাই, একদম তাই। কখনো কাউকে অসম্মান করো না। ট্রেনারের যদি কখনো মনে হয় যে হ্যাঁ ট্রেনারের চার্ট পছন্দ হচ্ছে না, তো ট্রেনারকে অসম্মান কখনো করো না, তুমি তোমার মতো ব্যায়াম করো। কিন্তু বিগিনিয়ারদের জন্য যেটা বলবো সেটা হচ্ছে ট্রেনারের সাজেশন নেওয়াটাই বেটার। এক হচ্ছে তুমি তাকে পয়সা দিচ্ছ,
দ্বিতীয় হচ্ছে তোমার থেকে কিছু জানে বেশি বলেই তবে সে ট্রেনার। ট্রেনার রয়েছে। সে তার বয়স কম হোক আর বেশি হোক, হুম। কিছু বেশি জানে বলেই সে ট্রেনার। তো সাজেশন অনুযায়ী চলো না, 6 মাস 1 বছর চলো না। তারপর যদি মনে না হয়, যদি না মনে হয় যে হ্যাঁ তুমি সব ঠিকঠাক করছো, তারপরেও গিয়ে ট্রেনার যা বলছে সেটা কাজে দিচ্ছে না, তারপরে গিয়ে তুমি চেঞ্জ করো, ট্রেনার চেঞ্জ করো, চেঞ্জ করো, জিম চেঞ্জ করো। যেটা দাদা ইউটিউব দেখে কে বললো আমার ক্রিয়েটিন খেয়ে সাইজ গেইন হয়েছে, হ্যাঁ কেউ বলবে আমি প্রি ওয়ার্কআউট হিসাবে র কফি খাই, হ্যাঁ একদম প্রোটিন হিসাবে ছাতু ছোলা খাই, ছাতু ছোলা বাদাম খাই, পিনাটস এসব খাই, সাপ্লিমেন্টের দরকার নেই। তো এইসব ভিডিওগুলো তোমরা দেখো না, কারণ এরা আজকের মানে এরকম অনেক বাজে বাজে লোক আছে, নাম বলছি না। আজকে ম্যাগি খেয়ে বলছে ম্যাগি খেলে চেহারা হয়, কালকে বলছে ওয়াইন খেলে চেহারা হয়, পরশুদিন বলছে আমি আমি এই যে স্টেরয়েড নিয়েছিলাম এর জন্য আমার চেহারা খারাপ হয়ে গেছে। এত বছর ধরে করে আসছে, তাহলে তো সবাই তো খারাপ হয়ে গেছে। তুমি মেনটেন করতে পারোনি, সেটা তোমার ফল ভাই। একদম তাই। আজকে বলছে যে আমি ম্যাগি খেয়ে চেহারা বলেছিলাম যে ম্যাগি খেয়ে চেহারা, ওটা এমনি বলেছিলাম আমার ফলোয়ার্স বাড়ানোর জন্য। তাহলে তুমি বলবো এবার তুমি তো ম্যাগি খেয়ে নিলে, তুমি তো 6 মাস ম্যাগি খেয়ে নিলে, তোমার 12টা বাজিয়ে দিলে, কিন্তু সে তো তার ফলোয়ার্স বাড়িয়ে নিল। তো আজকে তুমি যদি ভেবে থাকো যে ইউটিউব দেখে তুমি ক্রিয়েটিন খাচ্ছ, তুমি ক্রিয়েটিন খাওয়া সঠিক পদ্ধতিও জানো না, একদম তুমি ক্রিয়েটিন খাচ্ছ ইউটিউব দেখে, শুধুমাত্র ইউটিউব দেখে, যে ট্রেনার তার সাজেশন নিয়ে নয়, একদম তাই। তুমি ক্রিয়েটিন খেয়ে নিলে, তারপর তোমার লিভার কিডনি কোথায় খারাপ হয়ে গেল, তখন তুমি গিয়ে বললে সাপ্লিমেন্টের দোষ। একদম তাই, একদম তাই। তো এটা করো না, ইউটিউব দেখো না, ইউটিউব দেখলে ভালো জিনিস দেখো, উল্টো পাল্টা জিনিস নয়। আর তোমার মাথার উপরে যখন রয়েছে, তোমার ট্রেনার যখন রয়েছে তোমাকে সাজেশন দেওয়ার জন্য, ট্রেনার সাজেশন নাও। একদম তাই। তোমার থেকে কিছু জানে বলিস তবে সে ট্রেনার, হ্যাঁ তোমাকে জন্ম দিয়েছে বলে সে তোমার বাবা। তো ভক্তি করো, শ্রদ্ধা রাখো, গুরুজনকে শ্রদ্ধা করো, তবে তুমি শ্রদ্ধা পাবে। তুমি যদি কাউকে সম্মান দিতে না পারো, তুমি সম্মান পাবে না। আজকে তুমি যদি কাউকে অসম্মান করো, কোন একটা দিন আসবে তোমাকে 10 জন মিলে তোমাকে অসম্মান করবে, কারণ এটা তোমার রক্তে মিশে যাবে। একদম একদম। বাজে জিনিস সবসময়ের জন্য তাড়াতাড়ি স্প্রেড হয়ে যায়। একদম একদম। তো সবসময় চেষ্টা করো সবকিছু সম্মান দিয়ে কাজ করার। আর তোমার যেহেতু তুমি বিগিনিয়ার, তুমি ওয়ার্কআউট তুমি সবে শুরু করেছো, যে ট্রেনার বা যে সিনিয়র সে অনেক রাস্তা ক্রস করে এসেছে, সবে সে এখানে পৌঁছেছে। একদম। তো সাজেশন নিয়ে করো, তোমার ভালো হবে। একদম তাই। তাড়াতাড়ি কখনোই চটজলদি কোনো কিছুই হয় না, সস্তায় কোনো কিছুই হয় না। একদম। সবকিছুর জন্য সময় লাগে, সময় দিতে হয়, পরিশ্রম করতে হয়, তবে কি একটা জায়গায় গিয়ে পৌঁছানো যায়। আর দাদা তুমি যেহেতু ট্রেনার হিসেবে রয়েছে, তুমি কি জেনারেল ট্রেনিং, পার্সোনাল ট্রেনিং, অনলাইন ট্রেনিং তিনটেই করাও? সবকিছুই করায়। অনলাইন ট্রেনিং, অনলাইন ট্রেনিংটা আমার ঠিক বিশ্বাসী নই, কারণ অনলাইন ট্রেনিংটা সত্যি বলতে কি অনলাইন ট্রেনিং অনেক জায়গায় চলে, অনেকে করায়। হ্যাঁ, তো আমার কাছে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে আমি যখন অনলাইন ট্রেনিং করাবো না, তখন পারফেকশনটা আমি করাতে পারবো না। বলে কখনো পারফেকশন হয় না। কিছু জিনিস আছে দেখাতে হয়, ধরে দেখাতে হয়, হাতে কলমে কাজ করতে হয়। থিওরিটিক্যাল জিনিস সবসময় যে তোমার পারফেক্ট হবে তা নয়। এই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যালের কথা একটা বলি। একটা গ্রামের মানুষ মাছ চাষ করছে, আর একটা শহরের মানুষ পড়াশোনা করে গিয়ে গ্রামে মাছ চাষ করবে, দুটোর মধ্যে আকাশ মাথার পার্থক্য হয়ে যাবে। একদম। তো কোন একটা জায়গায় তুমি যদি পৌঁছাতে চাও, থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল দুটোই তোমাকে একসাথে করতে হবে। 100 বার। আমি আমার ক্ষেত্রে বলি, হয়তো আমি পড়াশোনা ব্যায়ামের জন্য হয়তো খুব বেশি করিনি, করতে পারিনি, আমার প্র্যাকটিক্যালটাই বেশি। এবার যখন যেটা দরকার হয় সেটা তখন তোমার পড়ে নিই। তো আমার যতটুকুই জেনেছি, এতদূর নিজেকে এতদূর এই জায়গায় এনেছি, এবং সবাইকে ভালো রেখেছি, সবাইকে ভালো রেখেছি। সবাই ভালো আছে, আমার দ্বারা কারোর কোনো ক্ষতি হয়নি, আর ক্ষতি চাইও না, সবাই ভালো থাকুক। তো এই থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল একসাথে যখনই তুমি করবে, তখন তুমি এগোতে পারবে। একদম। আর কখন কাউকে সম্মানহানি না করে যদি তুমি তার সাথে কাজ করো, তাকে যদি সম্মান দাও, তবে তোমার সম্মান বাড়বে। একদম তাই। হ্যাঁ, তুমি বেশি জানো বলেই না তুমি সব জেনে গেছো, এরকম নয়। না, কখনো জানা সম্ভব নয়। পৃথিবীতে এত কিছু আছে, দিনের পর দিন এত আপডেট জিনিস আসছে, এত আপডেট হচ্ছে, তো তুমি সেখানে নগণ্য। একদম। হ্যাঁ, একদম। অনুপরমাণুর
থেকেও ছোট। ছোট, একদম তাই, তো একদম। তুমি যদি ভেবে থাকো যে অমুকের থেকে তুমি বেশি জানো, হুম, তমুকের থেকে তুমি বেশি জানো, হুম, তোমার বাবার থেকে বেশি জানো, ভুল করবে। একদমই ভুল, হ্যাঁ, ভুল করবে। একদম তাই। তুমি জানতে পারো বেশি, হুম, তুমি জানতে পারো বেশি, কেউ হয়তো জানতে পারে কম, হুম, কিন্তু তাকে অসম্মান করো না। তুমি জানো ভালো কথা, তুমি তুমি যেখানে জানো তুমি সেটা অ্যাপ্লাই করো, হুম, কাউকে অসম্মান না করে। একদম, একদম। এটাই হওয়া উচিত। আর যেটা আরেকটা কথা বলার, যে দাদা তোমার কাছ থেকে তো আমি এই যে ভিডিওটা যে করছি, এই ভিডিওটা কিন্তু আমি কলকাতায় করছি না, এটা আমি বারুইপুরে এসে করছি। তো দাদা কিন্তু মোটামুটি ট্রাভেল করে, সেই দাদা আমার লোকেশনেই থাকে, যেটা দাদা বললো বাঘাযতীনে। তো সেখান থেকে এসে এখানে ডেলি বেসিসে প্যাসেঞ্জারি করে। ইনফ্যাক্ট এখানে দেখায় শুধু এই জিমে না, এখানে আরো সারাউন্ডিং আরো একটা দুটো জিমে দাদা অ্যাসোসিয়েটেড রয়েছে। তো আজকে আমি ভিডিওটা সেখানেই করছি, বারুইপুর থেকে। তো সেটাই আমার বলার, যে দাদা তোমার সঙ্গে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় রিগার্ডিং জিম, বা কলকাতার দিকে জমি যদি কোনো জিমে ইনস্ট্রাক্টর হিসেবে থাকো বা ট্রেনার হিসেবে থাকো, তো তারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করবে তো ফোনের মাধ্যমে। তা তোমার ফোনের নাম্বারটা একটু আমার দর্শকদের সঙ্গে শেয়ার করে দাও, যাতে তারা তোমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে, তুমি সেরকম ভাবে তাদের সঙ্গে কমিউনিকেট করে নিতে পারবে। মোটামুটি আমাকে খুঁজলে ফেসবুকে, হ্যাঁ, হ্যাঁ, ইনস্টাগ্রামে পেয়ে যাবে। যাই হোক, হুম, এটা তো ঠিক আছে, একটা মাধ্যম এখনকার, কিংবা একটা মাধ্যম এটা। হ্যাঁ। লোকে দাদাকে ফেসবুকে পাবেন এমন কোনো লোক নেই, ঠিক আছে? দাদাকে ফেসবুকে পাবেন এমন কোনো মানে লোক আমাকে নেই, চেনে না এরকম লোক পাওয়া মুশকিল। একদমই না, তো একদমই না। হ্যাঁ, যদি আর তারা কিন্তু রেসপন্স করে। যদি কখনো কেউ না, যদি কখনো কেউ মনে করে যে সুমিতদার সাথে যোগাযোগ করব, হ্যাঁ, তো তোমার ফেসবুক সার্কেলে যত লোকজন আছে মোটামুটি খোঁজ করলে আমার নাম পেয়ে যাবে। পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই হ্যাঁ। পাবে, পাবেই পাবে। তাও দাদা একটু তো রিকোয়েস্ট যাই করছি হোক, আমার যদি নম্বর তবু একটা স্প্রেড করছি, 9748626421। ব্যাস, এটা কি হোয়াটসঅ্যাপ নাম্বার? এটা হোয়াটসঅ্যাপ নাম্বার। হ্যাঁ, আর এমন সময়, যেটা আমি সবসময় বলে থাকি, এমন কোনো অ্যাবস্ট্রাক্ট টাইমে ফোন করো না বা হোয়াটসঅ্যাপ করো না, দাদা যেটা রিপ্লাই ব্যাক করতে পারবে না, কারণ দাদার ডেলি শিডিউল প্রচন্ডই হেক্টিক। তো দাদা আর সত্যি ওদেরকে, সত্যি কথা, যদি তোমার যদি এক্সারসাইজ সম্পর্কে যদি কিছু জানার হয় তাহলেই করো। হ্যাঁ, হ্যাঁ, অযথা অযথা, হ্যাঁ, হ্যাঁ, করো অযথা না। টাইম পাস করার জন্য টাইম পাস করো করে না। করো না, হ্যাঁ, সেটা দাদা হয়তো প্রথমবার বুঝতে পারবে না, কিন্তু নেক্সট টাইম থেকে দাদা অবভিয়াসলি এত বছর ওয়ার্কিং মানে আমাদের এই ওয়ার্কআউট ইন্ডাস্ট্রিতে রয়েছে, দাদা ঠিক বুঝে যাবে। তো দাদা কিন্তু নেক্সট টাইম থেকে তাহলে সেটা ইগনোর করবে। তখন কিন্তু তোমরা বা আপনারা বলবেন না যে সমীর হালদারকে ফোন করা হয়েছে, সমীর হালদার রিসিভ করেনি। না, আপনাদের যদি পারপাসটা পুরো জেনুইন থাকে, দাদার সঙ্গে আপনারা তখনই কন্ট্যাক্ট করবে, আদারওয়াইজ করবেন না। আর এমন সময় করবেন না দাদা যেটা রিপ্লাই ব্যাক করতে পারবে না। যদি সেরকমই কিছু এমার্জেন্সি বা এসেনশিয়াল থাকে, আপনারা একটা হোয়াটসঅ্যাপে মেসেজ ড্রপ করে দেবেন, দাদা পরে সেটা রিপ্লাই করে দেবেন। একদম। ঠিক আছে? আর আরেকটা কথা লাস্ট যেটা বলছি, যে আজকে অনেক বড় ভিডিওটা হয়েও গেল, কিন্তু একটা ভিডিওতে দাদা মানে সবকিছু তো গ্র্যাব করা সম্ভব নয় বা সবকিছু বলাও সম্ভব নয়। দাদাকে আমি একটা রিকোয়েস্ট করবো, আরেকদিন আমার সঙ্গে একটা ভিডিও দেওয়ার জন্য, যেটা আমি শুধুমাত্র দেখাবো বিগিনার্সদের কি কি ওয়ার্কআউট করা উচিত, সেইটা আমি শুধু জাস্ট দেখাবো, উইথ দ্য হেল্প অফ সমীর হালদার, আমার নিয়ারেস্ট অ্যান্ড ডিয়ারেস্ট দাদা, যাকে পুরো ইন্ডিয়া চেনে, পুরো বেঙ্গল চেনে। আজকে আমার এই মানে আমি অত্যন্ত সৌভাগ্য, দাদা আমাকে এই টাইমটা দিয়েছে তার হার্ডকোর ওয়ার্কিং শিডিউলের থেকেও। তো আমি খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি দাদাকে তার জন্য। আরে না, ঠিক আছে, কোনো ব্যাপার না। দাদাকে আর খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি। আর সবকিছু শেষে আরেকটা কথা বলবো, হুম, সবকিছু এই এত কিছু কথা হলো, হুম, সবকিছু সহজ ভাবে নেবেন। হুম। কেউ পার্সোনালি নেবেন না। আর জীবনে জীবনে যে কোনো জিনিস আপনি যত কিছু সহজ ভাবে নেবেন, হুম, জিনিসটা তত সহজ হয়ে যাবে, জটিল জিনিসও সহজ হয়ে যাবে। একদম তাই। তো আপনি আমি এতক্ষণ যা কথা বলেছি, আমিও সমীরন যা কথা বলেছি, এতক্ষণ ধরে যা কথা বলেছি, সহজ কথা সহজভাবে নেবেন, জটিল করে নেবেন না। আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। থ্যাংক ইউ। তো আজকে আমি ভিডিওটা এই পর্যন্তই রাখবো, অনেক বড় ভিডিও হয়ে গেছে। আর যারা যারা আমাকে এখনো ফলো করনি বা সাবস্ক্রাইব করনি, আমার ইউটিউব চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, ইউনিক সমীরন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে এরকম নতুন নতুন ভিডিও যেগুলো আমি আনার চেষ্টা করি, আমি জানি আমি খুব লেট আপলোডার, যেহেতু আমার অফিস করতে হয়। আমি দাদার মতন শিডিউল না হলেও আমিও একটু কাজে ব্যস্ত থাকি, তাই জন্য আমি সেরকম ডেলি বেসিসে ভিডিও দিতে পারি না, কিন্তু আমি ভালো ভালো কন্টেন্ট জোগাড় করার চেষ্টা করে তারপর আমি দেওয়ার চেষ্টা করি। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আর ভালো লাগলে পর লাইক বাটনটা দেবেন, যদি খারাপ লেগে থাকে নিশ্চয়ই ডিসলাইক বাটনটা দেবেন, সেটাতে আমাদের কোনো অবজেকশন নেই। আর দাদার ফেসবুক অ্যাকাউন্ট আমি পারলে দিয়ে দেবো। তাছাড়াও আপনারা ইজিলি দাদাকে সার্চ করতে পারবেন, সমীর হালদার বললে সার্চ করলেই পেয়ে যাবেন, অসংখ্য ফলোয়ার্স দাদার, এবং দাদা ওখানে অনেক কিছু ইম্পর্টেন্ট টিপসও দেয়। তো আপনারা দাদাকে ফলো করবেন। আর যেটা বললাম,
টাইমের মধ্যে ফোন করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, দাদা সেটা রিপ্লাই দেবে। আর যারা যারা আমাকে এখনো ফেসবুকে ফলো করেননি তারা এক্ষুনি গিয়ে করে দিন, আমি ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্কগুলো দিয়ে দেবো। আর কিছুই বলার নেই, আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্তই রাখবো। নেক্সট ভিডিওটা দাদা আবার আমাকে যদি সময় দেয়, আমি নেক্সট ভিডিওটা বিগিনার্সদের জন্য করবো, যেখানে আমি কিছু ওয়ার্কআউট শিডিউল বা ওয়ার্কআউট স্টাইল বা কোড রাখবো। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে পরের ভিডিও। নমস্কার।